এই 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 রে এই দাঁড়ান 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 তো। ই বাবা, আমি ভাবলাম জামাই বাবু, তাই আমি খুব দুঃখিত। দয়া করে আপনি কিছু মনে করবেন না। হে বাবা, তুই এটা কি করেছিস? তোকে আমি দরজা খুলতে বললাম তো নাকি? আর তুই বাথরুম থেকে জলের বালতি এনে, ছি ছি ছি, লজ্জায় আমার মাথা একেবারে হিট করে দিল মেয়েটা। অনল এতক্ষণ বাড়ির গেটে তালা লাগাচ্ছিল। শ্যামলীর কণ্ঠস্বর শুনে দৌড়ে এসে যা দেখল তাতে গম্ভীর হওয়ার জায়গায় ঠিক করে হেসে ফেলল। সেটা দেখে বিক্রম রাগে চোখ বড় বড় করে ওর দিকে তাকালে অনল কোনো রকমে হাসি চেপে শ্যামলীকে জিজ্ঞেস করলো, বলছি কি হয়েছে, কি ওরকম চিৎকার করে উঠলে কেন? শ্যামলী ওর বোন রিমলির দিকে আঙুল দেখিয়ে বলল, চিৎকার করলাম কি আর সাধে? তোমার আদরের শালীর কাণ্ড কারখানা দেখে। আমাকে শুধু তুমি চিৎকার করতেই দেখো। অনল এতক্ষণ রিমলিকে লক্ষ্যই করেন। শ্যামলীর কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখল ওর শ্যালিকা ওর দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে। ওকে কিছু বলতে না দেখে শ্যামলী আবার বলতে শুরু করলো, তোমাদের গাড়ির আওয়াজ পেয়ে ওকে বললাম তোমরা মনে হয় এসে গেছো। অমনি ও বললো যে ও নাকি তোমাদের কিসব সারপ্রাইজ দেবে, তাই ও নিজেই গেল দরজা খুলবে বলে। যখনই দরজায় বেলের আওয়াজ শুনেছে অমনি জলের বালতি নিয়ে দরজাটা খুলতে এলো, আর দরজা খুলতেই সেটা ঝপাং করে উল্টে দিল তোমার স্যারের মাথায়। ভাবো একবার। শ্যামলীর কথা শুনে রিমলি ঠোঁট উল্টে বলল, উনি যদি দরজার কাছে দাঁড়িয়ে মাটিতে ঝুঁকে কিছু করেন তাহলে আমি কি করে জানবো উনি জামাইবাবু নাকি অন্য কেউ? উনি দরজার বেলটা বাজিয়ে মাটিতে নিচু হয়ে কি করছিলেন? এই সব কথা শুনে বিক্রম কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই অনল বলে উঠল, রিমলি, উনি আমার বস, ওনার সাথে কিন্তু তোমার এরকম করা একদম ঠিক হয়নি। তার জন্য তো আমি ওনার কাছে ক্ষমাও চেয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব বালতি সরিয়ে দরজা থেকে সরে দাঁড়াও, আমাদের ভেতরে ঢুকতে দাও। ওরা দরজা ছেড়ে দাঁড়ালে অনল বিক্রমকে নিয়ে ভেতরে ঢোকে। ঘরের ভেতর প্রবেশ করেই অনল দেখল ওর শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনেই সোফায় বসে আছেন। ওদেরকে দেখেই ওনারা একগাল হেসে ওদের সোফায় বসতে বললেন। শ্যামলী একটা তোয়ালে নিয়ে বিক্রমকে দিয়ে বলল, স্যার আপনি না এইটা দিয়ে একটু মাথাটা মুছে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে আপনার। বিক্রম একটু হেসে বলল, এটা নিতে পারি, তবে একটা শর্তে। শ্যামলী অবাক হয়ে জিজ্ঞেস করলো, শর্ত? কি শর্ত? আমাকে যদি স্যার না বলে ডাকেন তাহলে। স্যার আমি অফিসে, আমার জুনিয়রদের সামনে, আর এটা আমার অফিস নয়, আর আপনারাও আমার জুনিয়র নন। ঠিক আছে, আমি স্যার বলবো না, আমি তাহলে আপনাকে দাদা বলেই ডাকবো, আর আপনিও আমাকে আপনি করে সম্বোধন করবেন না। ঠিক আছে। বিক্রম মাথাটা মুছে তোয়ালেটা শ্যামলীকে ফেরত দেয়। তোয়ালেটা নিয়ে শ্যামলী ওদের জন্য চা করতে রান্নাঘরের দিকে পা বাড়ায়। অনল এবার এক এক করে সবার সাথে বিক্রমের পরিচয় করিয়ে দেয়। প্রথমে ওর শ্বশুর মশাই রমাকান্ত বসু, তারপর ওর শাশুড়ি ননিবালা বসু, এবং শেষে ওর শ্যালিকা রিমলি বসুকে চিনিয়ে দেয়। অনলের কথা শেষ হলে রমাকান্তবাবু বলে ওঠেন, তোমার কথা অনেক শুনেছি আমাদের জামাইয়ের কাছে, অনেকদিন ধরেই আলাপের একটা ইচ্ছে ছিল, আর সেটা হওয়াতে খুব ভালোই লাগছে বুঝলে। তবে আমার আবার একটু রহস্যের দিকে ঝোঁক আছে কিনা, তাই তোমার সব কেস সমাধানের গল্প শুনতে আমার বেশ ভালোই লাগে। আমিও তো বন দপ্তরের অফিসার ছিলাম, সারা জীবন ওই বনে জঙ্গলে বন্য প্রাণীদের সঙ্গে আর কাজের ফাঁকে ওই গল্পের বইয়ে মুখ গুজেই কাটিয়ে দিয়েছি। এখন যখন তোমাদের ওই সব দুঃসাহসিক ব্যাপারগুলো শুনি, মনে মনে সেই যৌবনকালের উত্তেজনা ফিল করি আর কি। না হলে চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন আর জীবনে উত্তেজনার মতো আর কিছুই বাকি নেই। ওই চাকরি যতদিন ততদিনই এসব আছে, তারপর তো শুধু ওই বউয়ের শাসন, এটা করো না ওটা করো না, এই আর কি।
কথাটা শেষ করে রমাকান্তবাবু হো হো করে হেসে উঠলেন। ওনার কাণ্ড কারখানা দেখে ননিবালা দেবী চোখ গোল গোল পাকিয়ে বলে ওঠেন, বুড়ো বয়সে ভীমরতি যত সব। তা তুমি এখন কোন মহান কাজ করবে শুনি, যার জন্য তোমাকে লাগাম ছাড়া হতে হবে? ওই দেখো গিন্নি, আমি কি তাই বললাম নাকি? ওই কথায় কথায় আর কি মুখ থেকে বেরিয়ে গেল, বুঝলে? তা বাপু, নিজের মুখটাকে তো একটু বন্ধ রাখতে পারো। ছেলেটা এই প্রথমবার এলো আমাদের এখানে, কোথায় ওর কথা শুনবে তা না, নিজেই নিজের ইতিহাসের পাতা খুলে বসেছো। আহা গিন্নি, ওর যাতে অস্বস্তি না হয় তাই জন্যই তো আমি গল্প শুরু করলাম। দেখেছো তো বিক্রম, আমি কিন্তু এমনি এমনি বলিনি। এখন শুধু বউয়ের শাসন ছাড়া জীবনে আর কিছুই নেই। একদম হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়ে গেলে। রমাকান্ত বাবুর কথা শুনে ননিবালা দেবী কপট রাগ দেখিয়ে বললেন, উফ, আমি বরং রান্নাঘরে যাই, দেখি গিয়ে শালু কি করছে। তোমরা গল্প করো। রমাকান্ত বাবু মিটিমিটি হেসে বিক্রমকে বলল, বুঝলে, গিন্নি আমার এমনিতে খুবই ভালো। আমি একটু বেশি বকবক করি তো, তাই মাঝে মাঝে ওরকম রেগে যায় আর কি। এই আমি আবার বকবক করছি, তোমার আবার বিরক্ত লাগছে না তো? লাগলে বলতে পারো, আমি কিন্তু কিচ্ছু মনে করবো না। না না না, আমার একটুও বিরক্ত লাগছে না, বরং বেশ ভালোই লাগছে। অনেকদিন পর এরকম গল্প শুনছি কারোর থেকে, ঠিক মনে হচ্ছে যেন পরিবারের মধ্যেই আছি। যাক, তাহলে তোমাকে একটু বেশি জমিয়েই গল্প শোনাই। আমরা হলাম গিয়ে 3 ভাই। আমি মেজো, আমার উপরে এক দাদা, আর আমার পরে আরেক ভাই। আমাদের আদি বাড়ি ওই জামশেদপুরে, ওখানেই আমাদের বেড়ে ওঠা। স্কুল কলেজ সব কিছুই আর কি ওখানেই। এমনকি আমার গিন্নিও ওখানকারই মেয়ে। আমাদের পারিবারিক গার্মেন্টসের ব্যবসা। আমার বাকি ভাইরা ওটাই দেখাশোনা করে, আর একমাত্র আমি যে অন্য পেশায় এসেছি। চাকরি সূত্রে আমার অনেকটা সময় ওই বনে জঙ্গলেই কেটেছে। গিন্নিও আমার সঙ্গেই থাকতো। তারপর অবসর নিয়ে এই গড়িয়ার দিকে একটা ফ্ল্যাট কিনে নিয়েছি। মাঝে মাঝে মেয়ে জামাইয়ের কাছে এসেও থাকি। আমার এই একটি মেয়ে, আমার দাদার 2টি ছেলে আর ছোট ভাইয়ের একটি মেয়ে আর একটি ছেলে। দেশের বাড়ি এখন আর খুব একটা যাওয়া হয়ে ওঠে না। কলকাতায় আত্মীয় বলতে ওই মেয়ে আর জামাই। রমাকান্ত বাবু থামলে বিক্রম জিজ্ঞেস করে, তাহলে রিমলি বুঝি আপনার ভাইয়ের মেয়ে? রমাকান্ত বাবু একগাল হেসে বলেন, আরে হ্যাঁ, তাই তো। আর তুমি কি করে জানলে? রান্নাঘর থেকে শ্যামলীর সাথে চায়ের প্লেট নিয়ে আসতে আসতে ননিবালা দেবী বলে ওঠেন, তোমার বাপু বলিহারি যায়, এতক্ষণ ধরে নিজের ইতিহাস বলছো, আর ওর মতো দুধে পুলিশ অফিসার এটা বুঝতে পারবে না? হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছ। আমার এই প্রশ্নটাই করা উচিত একেবারেই হয়নি। শ্যামলী চায়ের প্লেট নামিয়ে রেখে বলল, এই নিন দাদা, একটু চা খান, তারপর আবার গল্প করবেন। শ্যামলী একে একে সবাইকে চা দিয়ে আবার রান্নাঘরে গেল অনলকে রান্নায় সাহায্য করার জন্য। এদিকে ওনারা 3 জন চা খেতে খেতে আবার গল্পে মাতলেন। ওনাদের কথার মাঝখানে হঠাৎ বিক্রমের ফোনটা ধাতব শব্দে বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে দেখলো ওর সিনিয়র মানে ডিআইজি অরুণ সান্যালের ফোন। কিছুটা অবাক হয়ে ভুরু কুঁচকে বিক্রম ফোনটা ধরল। ডিআইজি অরুণ সান্যালের সঙ্গে কথা বলে নিয়ে বিক্রম ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। ততক্ষণে রান্নাঘর থেকে বসার ঘরে ওদের সঙ্গে গল্প করতে রিমলিও চলে এসেছে। ননিবালা দেবী বিক্রমকে জিজ্ঞেস করে, তা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? কোনো উত্তর না দিয়ে বিক্রমকে গম্ভীর মুখে চুপচাপ বসে থাকতে দেখে রিমলি মজার ছলে বলে ওঠে, ছি, স্যারের প্রেমিকা ফোন করেছিল নাকি? এত রাতে কোথায় আছে সেটা জানতে চাইছিল বুঝি? রিমলির এহেন আচরণে ননিবালা দেবী বিরক্ত হয়ে বললেন, আহ, সবসময় এত আজে বাজে কথা বলিস যে কি বলবো। তোর সবেতেই মস্করা করার স্বভাবটা না নিশ্চয়ই তোর জ্যাঠার থেকে রপ্ত করেছিস। নিজে যেমন একটা বেয়াক্কেলে, ঠিক তোকেও তাই করেছে। এত বড় একটা মেয়ে হয়ে গেলি, তাও কোথায় কখন কার সাথে কি কথা বলতে হয় তার বোধজ্ঞান হলো না। আরে ওনাকে গম্ভীর দেখে আমি বললাম। তুই থাম এবার। প্রথমেই ছেলেটার গায়ে জল ঢেলে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটালি।
এখন আবার এসব কথা বলার কোনো দরকার ছিল? রিমলি কাঁচুমাচু মুখ করে বলে, আমি তো ওনাকে জামাইবাবুর বন্ধু ভেবেই একটু মজা করছিলাম। এতক্ষণ সবার কথা শুনলেও বিক্রম কোনো উত্তর দেয়নি। কিন্তু রিমলির শেষ কথাটা শুনে আর চুপ না থেকে রিমলির উদ্দেশ্যে বলল, রিমলি, আমি তোমার করা প্রথমের ব্যবহারটা তোমার ভুল ভেবে কিছু মনে করিনি, কিন্তু দ্বিতীয় ব্যবহারটা দেখে মনে হলো তোমার ভুলটা এবার ভাঙানো দরকার। আমি তোমার জামাইবাবুর বন্ধু নই, ওনার অফিসের বস। আমি সচরাচর কারোর সঙ্গে বসের মতো আচরণ করি না, কিন্তু তার মানে এটাও নয় যে যে যখন খুশি যা কিছু আমাকে বলতে পারবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করে নেব। এবার ননিবালা দেবী আর রমাকান্ত বাবুর দিকে ফিরে বলল, আর মাসিমা, মেসমশাই, আপনারা অত্যন্ত ভালো মানুষ। আপনাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। ভবিষ্যতে আবার কখনো দেখা হবে নিশ্চয়ই। তবে আজ মনে হয় আমার যাওয়া উচিত, কারণ আমাদের চাকরিতে সাময়িক অবসরের কোনো জায়গা নেই যতদিন না চাকরি ছাড়ছি। তাই আমাকে এক্ষুনি একবার অফিসে যেতে হবে। আমার সিনিয়র মানে আমার বস আমায় ডেকে পাঠিয়েছেন, আর সেই জন্যই উনি ফোন করেছিলেন। ততক্ষণে অনল রান্নাঘর থেকে চলে এসেছিল। ও কিছু বলার আগেই বিক্রম বলল, অনল, তোমার হাতের রান্না অন্য কোনো একদিন খাওয়া যাবে। বিক্রম উঠে যাওয়ার জন্য পা বাড়ালে অনল বলে ওঠে, স্যার, আই এম রিয়েলি সরি। আই মিন রিমলির ওরকম একটা ব্যবহারের জন্য। বিক্রম ওর কাঁধে হাত রেখে হেসে বলে, আরে এতে তুমি অত দুঃখ পাচ্ছ কেন? আর উনি তো না জানেই করেছেন, আর আমি তো ওনার কথাতে চলে যাচ্ছি না। ডিআইজি স্যার ডেকেছেন, তাই যাচ্ছি। তাহলে আমিও তৈরি হয়ে আসছি। আরে না না, তোমাকে আজ আর যেতে হবে না, তুমি কাল সকালেই এসো। এখন বরং পরিবারের সঙ্গে সময় কাটাও। সবার ভাগ্যে সব সুখ সয় না ভাই। যখন তোমার আছে সেটাকে তখন অবহেলা করো না। এরপর শ্যামলীর দিকে তাকিয়ে বলে, আর শ্যামলী, তোমার চা খেতে কিন্তু আমি আবার আসবো। হ্যাঁ, নিশ্চয়ই। দাদা বলে যখন ডেকেছি তখন এই বোনের বাড়িতে আপনি যখন ইচ্ছে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বিক্রম সবাইকে বিদায় জানিয়ে বাইরে এসে গাড়িতে উঠতেই যাবে, তখনই পিছন থেকে রিমলির গলা শুনতে পায়। বলছি, শুনুন না, আপনি দয়া করে আমার ব্যবহারে রেগে গিয়ে চলে যাবেন না, তাহলে আমার খুব খারাপ লাগবে। বিক্রম মাথা নেড়ে বলে, আমি আগেই বলেছি আমি আপনার ব্যবহারের জন্য চলে যাচ্ছি না। অফিস থেকে ডেকেছে তাই যাচ্ছি, পরে আবার কোনোদিন আসবো। আপনি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছেন? আমি তোমার ব্যবহারে কিচ্ছু মনে করিনি, শুধু তোমার ভুলটা ভাঙিয়ে দিয়েছি যাতে ভুলবশত আর কিছু না করো। সামনের মানুষটার মনে কি আছে না জেনেই আমরা ভুলবশত এমন অনেক কথাই বলে ফেলি যেটা পরে আর শুধরে নেওয়া যায় না। তাই তুমি এরকম কিছু বলার আগেই আমি তোমার ভুলটা ভাঙিয়ে দিলাম, আর কিছু না। আজ আসি, ভালো থেকো। কথাটা বলে বিক্রম গাড়িতে উঠে বেরিয়ে গেল। রিমলি বিক্রমের গাড়িটা চোখের আড়াল হওয়া পর্যন্ত ওখানেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকলো। বিক্রমের বলা কথাগুলো রিমলিকে আজ ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। ওর মধ্যে কেমন একটা ভালো লাগা, খারাপ লাগা, উভয়ের মিশ্র অনুভূতির সৃষ্টি হলো। ও চুপচাপ বাড়ির ভেতরে চলে এলো। ওকে হঠাৎ করে নিশ্চুপ হয়ে যেতে দেখে শ্যামলী জিজ্ঞেস করলো, রিমলি, এবার তুই নিজের আচার ব্যবহারটা না একটু বদলা, না হলে। হ্যাঁ ঠিক আছে, এসব কথা এখন থাক, চলো আমরা খেয়ে নিই। তুমি বরং একটু খাবার আলাদা করে টিফিন বক্সে তুলে রেখে দাও। আমি কালকে অফিসে গেলে স্যারের জন্য নিয়ে যাব। আর রিমলিকে কিছু বলো না, অনেক হয়েছে। আর ও নিজের ভুলটা ঠিকই বুঝেছে। আশা করি ভবিষ্যতে এরকম কিছু আর করবে না। ওরা সবাই এক এক করে টেবিলে বসে পড়ে। শ্যামলী আর রিমলি মিলে সমস্ত খাবার নিয়ে এসে রাখে। ওদিকে বিক্রম গাড়িতে যেতে যেতে ভাবতে থাকে, এত রাতে অরুণ সান্যাল হঠাৎ কেন ওকে ডাকলো? আবার কি তাহলে নতুন কোনো কেস এসে পড়েছে? বিক্রম অফিসে এসেই সোজা ডিআইজি অরুণ সান্যালের ঘরে চলে যায়। ও অনুমতি নিয়ে ভিতরে ঢুকে দেখে অরুণবাবু
খুব মনোযোগ সহকারে কিছু একটা পড়ছেন। উনি মুখ না তুলেই হাতের ইশারায় ওকে চেয়ারে বসতে বললেন। বিক্রম চেয়ারে বসতেই ওর হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বললেন, বিক্রম, এত রাতে তোমাকে জরুরি তলব করার জন্য আমি সত্যিই দুঃখিত। বিক্রম ওনার কথা শুনে ঘাড় নেড়ে বলল, না না স্যার, এতে আপনি দুঃখ পাবেন না। আমাদের চাকরিটাই এমন, এখানে দিন রাতের কোনো ঠিক নেই। কিন্তু আপনি হঠাৎ আমাকে ডাকলেন কেন সেটাই বুঝতে পারছি না। কোনো নতুন কেস এসেছে নাকি? ওর কথা শুনে অরুণবাবু বললেন, না, নতুন নয়, তবে আবার অনেক পুরনোও নয়। নতুন নয় যখন, তখন আপনি তো সন্ধেবেলায় কিছু বললেন না স্যার? ওই মেডেল হত্যা রহস্য কেসটা চলাকালীন এই কেসটাও চলছিল। এই মেডেল হত্যা কেসটা নিয়েও কম টেনশন ছিল না, তাই তোমাকে নতুন করে আর আমি টেনশন দিতে চাইছি না। আমাদের অন্য একজন অফিসার এই কেসটা দেখছিল, বেশ ভালোই এগোচ্ছিল। আর আজকেই তোমার এই কেসটার সমাধান হওয়াতে আমি ভাবছিলাম তোমাকে কিছুদিন বিশ্রাম দেওয়া দরকার। কিন্তু এই কেসটার পোস্টমর্টম রিপোর্ট দেখে আমার এতদিনের সমস্ত তদন্ত উলটপালট হতে বসেছে, তাই তো তোমাকে আবার এত জরুরি তলব করে ডেকে আনলাম। বিক্রম কিছুক্ষণ পোস্টমর্টেম রিপোর্টটায় চোখ বুলিয়ে বলল, এতে লেখা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। হ্যাঁ, ওখানেই তো যত সমস্যা। আমি ঠিক বুঝলাম না স্যার। দাঁড়াও, আমি তোমাকে শুরু থেকে বলছি, তাহলে পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারবে। 1 সপ্তাহ আগে ওই কাঁকুরগাছি মোড়ে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওটার নাম হচ্ছে অ্যালপাইন রেস্টুরেন্ট। ওখানে সেদিন বেশ অনেক রাত পর্যন্ত বেশ পার্টিও হয়েছিল। কিন্তু ওই হই হট্টগোলের মাঝে হঠাৎ একটা গুলির আওয়াজ পেয়ে সবার মধ্যে একটা ছোটাছুটি সৃষ্টি হয়। আর তখনই ওখানকার একজন স্টাফ আবিষ্কার করে একটা মৃতদেহ। ওরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। আমাদের টিম ওখানে গিয়ে দেখে মৃতদেহে 2টো গুলির চিহ্ন। ওরা সঙ্গে সঙ্গে মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। ওখানে যারা উপস্থিত ছিল তাদের সবাইকেই জিজ্ঞাসা করা হয় এবং তখন থেকেই ওই খটকাটা শুরু। এতটা বলে অরুণবাবু থামলেন। একটানা কথা বলার দরুন গলা শুকিয়ে যাওয়ায় গ্লাস থেকে ঢক ঢক করে জল খেয়ে আবার কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বিক্রম প্রশ্ন করে, খটকা? কিসের খটকা? প্রথম খটকা হলো ওনারা সবাই একটা গুলির আওয়াজ পেয়েছিলেন, আর সেটা শুনেই ওখানে সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছিল। কিন্তু মৃতদেহ থেকে 2টো গুলির ক্ষত আবিষ্কার হয়েছে। আর দ্বিতীয় খটকা, ছেলেটার মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে ও কি করছিল? মানে স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। বলছি, আসলে মৃতদেহটা যেখানে পাওয়া যায়, মানে পার্টি যেখানে হচ্ছিল সেখান থেকে কিন্তু বেশ খানিকটা দূরে। ওখানে ওই ছেলেটা কেন? কারোরই যাওয়ার কথা ছিল না। ওখানে একমাত্র রেস্টুরেন্টের লোকেরাই যেতে পারে, তাই ও ওখানে কি করছিল সেটা হলো সব থেকে বড় প্রশ্ন। বিক্রম অরুণবাবুর কথা শুনে মাথাটা উপর নিচে একবার নাড়িয়ে বলল, তারপরের ঘটনা তোমাকে অজিত বলবে, মানে কিছুক্ষণের মধ্যেই ও চলে আসবে। আসবো স্যার? আরে অজিত, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মাঝারি উচ্চতার শ্যামলা বর্ণের একজন ব্যক্তি ভেতরে ঢুকতেই অরুণবাবু বিক্রমকে বলল, বিক্রম, ও হচ্ছে অজিত সেন। মাস 3 আগে ক্রাইম ব্রাঞ্চে ওর পোস্টিং হয়েছে। এই কেসটা ওই দেখছিল। এবার অজিতের দিকে মুখ করে বললেন, আর অজিত, এ হচ্ছে বিক্রম চ্যাটার্জি। অরুণবাবুর কথা শুনে অজিত একগাল হেসে বলল, ওনার কথা কে না জানে স্যার। তার উপরেই সদ্য মডেল হত্যার কেসটা সমাধান করার পর এখন তো সব খবরের কাগজে শিরোনামে ওনারই নাম। আরে সেরকম কিছুই না, মিডিয়ার সবকিছুই ওই একটু বেশি বেশি লেখার অভ্যাস। ওদের পরিচয় পর্ব মিটলে অরুণবাবু অজিতকে বলেন, তুমি বিক্রমকে সব বলো অজিত। আর এই কেসটায় কতদূর এগিয়েছো? স্যার, এই কেসটায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি, আর সে স্বীকারও করেছে যে সেই এই খুনটা করেছে। খুন করার পেছনে কারণটা কি বলেছে? মানে স্যার, ব্যক্তিগত শত্রুতা থেকেই খুনটা করেছে। একটু বিস্তারিতভাবে বলো। অজিত বলতে শুরু করে, যে ছেলেটি খুন হয়েছে তার নাম রাঘব দত্ত, গুরুদাস কলেজের বিকম অনার্সের 3য় বর্ষের ছাত্র।
আর একটা পরিচয় অবশ্য আছে। আমাদের কলকাতার রাস্তায় প্রতিদিন মাঝরাত হলেই যে বাইক রেস হয়, সেই বাইক রেসের একজন বিখ্যাত রেসার ছিল। ওকে হারাতে পারে এমন কোনো রেসার নাকি ছিল না। এর জন্য ওর যেমন অনেক অনুরাগী ছিল, ঠিক তেমনই শত্রুও ছিল। আর যাকে আমরা গ্রেপ্তার করেছি সেও ওই কলেজের ছাত্র, কুণাল রায়। ওদের মধ্যে প্রায় নাকি ছোটোখাটো ব্যাপারে ওই ঝগড়া হতো আর কি। শেষ বাইক রেসের সময়ও খুব ঝগড়া হয়। আর তখন কুণাল নাকি রাঘবকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। ঘটনার দিন ওরা ওই রেস্টুরেন্টে রাঘবের জন্মদিনের পার্টি করছিল। হঠাৎ একটা ফোন আসায় রাঘব ওখান থেকে চলে যায়। আর তারপরই ওর বন্ধুরা ওর মৃতদেহটা উদ্ধার করে। এতক্ষণ ধরে বিক্রম অজিতের কথা মন দিয়ে শুনছিল। অজিত থামতে বিক্রম জিজ্ঞেস করে, আচ্ছা, কুণাল কি বলেছে? ওর সাথে রাঘবের ঝগড়ার কথা, ও রাঘবকে হুমকি দেওয়ার কথা সবটাই আমরা রাঘবের এক বান্ধবী মোনালিসার কাছ থেকে জানতে পেরেছিলাম। আর এই ঘটনার পরে কুণালও গা ঢাকা দিয়েছিল। এতেই আমাদের সন্দেহ দৃঢ় হয়। আর ওকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই ওসব উগরে দেয়। কিভাবে, কোথা থেকে বন্দুক জোগাড় করেছে, কিভাবে রাঘবকে মেরেছে, সবটাই। কিন্তু অজিত, পোস্টমর্টম রিপোর্ট তো অন্য কথা বলছে। বিক্রমের কথা শুনে অজিত ভুরু কুঁচকে বলে ওঠে, পোস্টমর্টমের রিপোর্ট? কি লেখা ছিল রিপোর্টে? রিপোর্টে লেখা রাঘব দত্তের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। সে কি? তাহলে গুলি? এতক্ষণ ধরে অরুণবাবু সবটা শুনছিলেন। এবার উনি বললেন, এই জন্যেই তোমায় ডেকে পাঠিয়েছি অজিত। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী রাঘবের মৃত্যু গুলিতে নয়। আর সেই দিক থেকে কুণালকে আমরা রাঘবের খুনি বলতে পারি না। কিন্তু স্যার, ও তো সবটা স্বীকার করেছে। এরপরও? সেটাই তো আশ্চর্যের বিষয়। কিন্তু সাক্ষ্য প্রমাণ অনুযায়ী রাঘবের মৃত্যুর কারণ কিন্তু অন্য। তাই কুণালকে গুলি চালানোর অপরাধে শাস্তি দেওয়া গেলেও কিন্তু খুনের অপরাধে দেওয়া যায় না। এখন যদি কোনোভাবে কুণাল কোর্টে বলে যে জেরায় ওকে জোর করে এইসব কিছু বলানো হয়েছে, তখন আমাদেরই সমস্যা বাড়বে। অজিত ধীর গলায় বলে, এবার তাহলে কি করবো স্যার? এখন কুণালকে ছেড়ে দাও। স্যার, এখনই কুণালকে ছাড়বেন না। কিন্তু কেন বিক্রম? স্যার, কুণাল একজন কলেজ ছাত্র। ওকে প্রথমে গ্রেপ্তার করে তারপর যদি আমরা ছেড়ে দিই, তাহলে সবাই প্রশ্ন করবে যে ওকে কেন আমরা ছেড়ে দিলাম। আর তখন আমাদের পোস্টমর্টম রিপোর্টের খবরটা বলতেই হবে। বিনা প্রমাণে একজন ছাত্রকে গ্রেপ্তার করার খবর মিডিয়ায় জানাজানি হলে আমাদের ডিপার্টমেন্টের বদনাম হবে স্যার। আর হয়তো আসল অপরাধীও সজাগ হয়ে যাবে। বিক্রমের কথায় অরুণবাবু সায় দিয়ে বলেন, এখন তাহলে কি হবে? আমাদের কুণালের সঙ্গে একবার কথা বলা উচিত। আর এখনই পোস্টমর্টমের খবরটা আমরা 3 জন ছাড়া আর কারোর জানার দরকার নেই। ওনারা 3 জন কথা বলার পর অরুণ সান্যালের ঘর থেকে বেরিয়ে যায়। কিরে রিমলি, কি ব্যাপার বলতো? তখন থেকে দেখছি খাবার থালাটা নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছিস, খাবারটার মধ্যে আঙ্গুল বোলাচ্ছিস, এখনো পর্যন্ত একদানাও মুখে তুলিসনি। কি ব্যাপার? না, আসলে আমার ঠিক খিদে নেই। কেন রে? এই তো কিছুক্ষণ আগে জামাইবাবুর সঙ্গে নাচতে নাচতে রান্না করছিলিস, এখন হঠাৎ খিদে নেই কেন শুনি? শ্যামলীর কথায় রিমলি কিছু বলার আগেই অনল বলে উঠল, রিমলি, তুমি খেয়ে নাও। আর বিলিভ মি, বিক্রম স্যার কিচ্ছু মনে করেননি। সত্যি, টিআইজি স্যারের ফোনটা না এলে উনি আমাদের সাথে খেয়েই যেতেন। ফোনটা এলো বলে চলে গেলেন। সেরকম হলে আমি না হয় কালকে ওনার জন্য নিয়ে যাব খাবার, ডোন্ট ওয়ারি। অনলের কথা শেষ হতেই ওর শাশুড়ি বলেন, এখন অত মন খারাপ করে কি হবে? কাজ করার আগে ভাবতে হয়। তোকে কতবার বলেছি ব্যবহারটা বদলা, তুই একবারও আমার কথা শুনিসনি। জেঠুটার মতো বিয়াক্কেলে হয়ে যাচ্ছিস দিন দিন। আহ গিন্নি, এই সবের মধ্যে আবার আমাকে টানছো কেন? আমি কি করলাম? তুমিই তো যত নষ্টের গোড়া। নিজের ভাইজিকে নিজের মতো বানাচ্ছ। বলি মাঝে মাঝে একটু শাসনও তো করতে পারো। বাবা মায়ের কথা শেষ না হওয়ায় শ্যামলী ধমকের সুরে বলে ওঠে, অনেক হয়েছে, এবার থামো তোমরা। সবাই চুপচাপ খেয়ে নাও, খাবারটা না হলে ঠান্ডা হয়ে যাবে। আর রিমলি, তুইও চুপচাপ খেয়ে নিবি। ওরা সবাই একসাথে খেয়ে নিল। সব এঁটো বাসনপত্র রান্নাঘরের বিছানায় রেখে শ্যামলী ঘরে এসে দেখল অনল চুপচাপ ঘরময় পায়চারি করছে।
ওকে এইভাবে পায়চারি করতে দেখে শ্যামলী জিজ্ঞেস করলো, কি গো, এত রাত হয়ে গেল, এখনো শুয়ে পড়োনি কেন? অনল এক মনে পায়চারি করতে করতে খেয়ালই করেনি কখন শ্যামলী ঘরে চলে এসেছে। ওর প্রশ্ন শুনে ঘাড় ঘুরিয়ে বলে, একটা কথা ভাবছিলাম। কি বিষয়? ডিআইজি স্যার হঠাৎ করে এত রাতে বিক্রম স্যারকে ডেকে পাঠালেন কেন? আরে বাবা, সেটা তো কালকে অফিসে গেলেই জানতে পারবে নাকি? এখন শুধু শুধু ঘরময় পায়চারি করলে তো আর জানতে পারবে না। ঠিকই বলেছ। তাহলে লাইটটা নেভাও এবং নিভিয়ে শুয়ে পড়ো, কেমন? অনল লাইটটা নিভিয়ে শুতে গেল, কিন্তু ওর মন থেকে দুশ্চিন্তার খচখচানিটা গেল না। বিক্রম, অজিত আর অরুণবাবু ইন্টারোগেশন রুমে প্রবেশ করল। কুণাল মাথা নিচু করে একটা চেয়ারে বসেছিল। রাতের খাবারটাও টেবিলের উপর পড়েছিল। ওদের ভেতরে ঢুকতেই কুণাল একবার মাথা তুলে তাকালো, তারপর আবার আগের মতোই মাথা নিচু করে বসে রইল। অজিত ওর সামনে গিয়ে জিজ্ঞেস করে, কিরে, খাবারটা খাসি কেন? কুণাল কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। ওর হাবভাব দেখে রেগে গিয়ে অজিত ওকে মারতে গেলে বিক্রম বাধা দিয়ে বলে, দাঁড়াও অজিত। বিক্রম কুণালের সামনে রাখা চেয়ারটায় বসে ধীরে ধীরে বলে, কুণাল, আমরা খুব ভালো করে জানি তুমি খুনটা করনি, তাহলে সব দোষ নিজের ঘাড়ে নিলে কেন? এইরকম একটা প্রশ্ন কুণাল বোধহয় আশা করেনি, তাই প্রশ্নটা শুনে বিক্রমের দিকে হাঁ করে তাকিয়ে রইল। বিক্রম আবার বলল, আমরা সব সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই কুণাল। তুমি যদি সত্যি না বলো তাহলে কিন্তু তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে, আর তোমার কিছু হয়ে গেলে তোমার অবর্তমানে তোমার পরিবারের কি হবে একবার ভেবে দেখেছো? বিক্রমের শেষ কথাটায় কিছুটা কাজ হয়। কুণাল ধীরে ধীরে বলে, আমি যা বলার পুলিশকে বলেছি, আর আমার কিছু বলার নেই। আছে কুণাল, তোমার অনেক কিছুই বলার আছে, আর সেটা ভালোই ভালোই না বললে কি করে কথা বার করতে হয় তার পদ্ধতিও আমার জানা আছে। কুণাল আবার চুপ হয়ে গেলে অজিত বলে, স্যার, আমাকে 10টা মিনিট সময় দিন। ওর পেট থেকে কি করে কথা বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। বিক্রম কুণালের দিকে তাকিয়ে শেষবারের মতো বলে, ঠিক আছে, ও যখন এমনি এমনি কিছু বলবে না তখন তুমি তোমার পদ্ধতি প্রয়োগ করো, আমার আর কিছু বলার নেই। বিক্রম কথাটা বলে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ কুণাল বলে ওঠে, বলুন কি জানতে চান, কিন্তু দয়া করে আর মারবেন না। বিক্রম কুণালের কথা শুনে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার গায়ে কেউ হাত তুলবে না। তুমি আগে খাবারটা খেয়ে নাও, আমি 10 মিনিট পর আসছি, তখন কথা বলবো। এরপর ওনারা তিনজন ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে যান। বিক্রম ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হতে আর বেশি দেরি নেই, তাই ডিআইজি স্যারকে বাড়ি চলে যেতে বলে, আর অজিতকে এই কেসের ফাইলগুলো যত তাড়াতাড়ি সম্ভব এনে দিতে বলে বিক্রম নিজের কেবিনে চলে যায়। ওখানে গিয়ে রঘুকে একটা মেসেজ করে, সকাল হলে ঘুম থেকে উঠেই আমাকে আগে ফোন করবি, একটা খুব জরুরি কাজ আছে। মেসেজটা পাঠিয়ে দিয়ে বিক্রম গম্ভীরভাবে কিছু একটা ভাবতে থাকে। ভাবতে ভাবতে কখন যে ওর চোখটা লেগে গিয়েছিল খেয়াল করেনি। হঠাৎ টুং করে শব্দ হওয়ায় চোখ খুলে দেখে রঘুর 5টা মিসড কল আর একটা মেসেজ এসেছে। ফোনটা হাতে নিয়ে রঘুকে ফোন করে বিক্রম। ও প্রান্ত থেকে রঘুর গলার স্বর ভেসে আসে, হ্যাঁ স্যার বলুন, আমি তো আপনাকে অনেকবার কল করেছিলাম। হ্যাঁ দেখেছি, এখন মন দিয়ে শোন, একটা ছবি তোকে পাঠাচ্ছি, সেই ছেলেটার ব্যাপারে ছোট থেকে ছোট খবর পেলেও আমাকে জানাবি। হ্যাঁ স্যার, ছবিটা দেখলাম, ওটা তো রাঘবের ছবি স্যার, ওকে এখানে সবাই চেনে। তুই চিনিস নাকি? হ্যাঁ স্যার, ও তো আমার দোকানের পাশের অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাটে ভাড়া থাকতো, ওর সাথে ওর একটা বন্ধুও থাকতো, ওরা দুজনেই এক কলেজের ছাত্র। বাহ, তাহলে তো কাজটা অনেক সহজ হয়ে গেল। আর কি কি জানিস ওদের ব্যাপারে? স্যার,
ওদের ফ্ল্যাটে প্রতি শনিবার আর রবিবার রাতের দিকে বাইরে থেকে কয়েকজন লোক আসতো। বেশ অনেক রাত পর্যন্ত থাকতো স্যার। আমার দোকান থেকেই তো খাবার অর্ডার করতো ওরা। আমি কয়েকবার ডেলিভারি দিতে গিয়ে ওই লোকগুলোকে দেখেছিলাম। ওই লোকগুলো কারা, কিছু চিনতে পেরেছিলিস? না স্যার, আমি যতবারই গেছি ওরা দরজার বাইরে থেকেই খাবার নিয়ে নিত, আর দরজাটা খুব সামান্য খুলতো। তবে তবে কি? কথার মাঝখানে থেমে যাস কেন? স্যার, একবার খাবার ডেলিভারি দিতে গিয়ে আমার কাছে খুচরো ছিল না, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দরজার বাইরে। তখন আমি ওদের কিছু কথাবার্তা শুনতে পেয়েছিলাম, আর ওদের একজনের হাতে একটা ট্যাটুও দেখেছিলাম। কি বিষয়ে কথাবার্তা হচ্ছিল, আর ট্যাটুটা কিসের ছিল? স্যার, ওরা কিছু মাল ডেলিভারির কথা বলছিল স্যার। তারপর কাকে যেন ফোনে কি ভানু ভবনের সামনে দাঁড়াতে বলছিল, আর ওই ট্যাটুটা একটা কাঁকড়া বিছের ছিল স্যার। আর কিছু শুনেছিলিস? না স্যার, তারপর তো আমি চলে এসেছিলাম। আর একটা ছবি পাঠাচ্ছি, এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমাকে জানা। আরে স্যার, একেও তো আমি চিনি, এ তো কুণাল। ও ওই ফ্ল্যাটে ভাড়া থাকতো, তবে এই মাস চারেক আগে ওদের মধ্যে ঝামেলা হওয়ায় কুণাল তখন ফ্ল্যাট ছেড়ে দিয়েছিল। তখন থেকেই রাঘব আর শুভম ওখানে থাকতো। আচ্ছা, কুণাল যখন থাকতো তখন ওই বাইরের লোকগুলো কি আসতো? না স্যার, আসলে কুণাল প্রতি শনি রবি ওর বাড়ি যেত, আর সেই সময় ওই লোকগুলো আসতো। আচ্ছা, তুই এদের তিনজনের ব্যাপারে আরো খোঁজ খবর নিয়ে আমাকে বল, আমার আরো তথ্য চাই। আজকের মধ্যে দিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ স্যার, সব হয়ে যাবে। ওদের কলেজের একজন দারোয়ানের সঙ্গে রাঘবের হেব্বি ভাব ছিল। লোকটা প্রায়ই আমার দোকানে আসে ওই খাবার খেতে স্যার। একটু কানে কম শোনে, কিন্তু খবর সব ঠিকঠাক রাখে স্যার। তাহলে কাজে লেগে পড়, কিন্তু হ্যাঁ সাবধানে। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই আমাকে বলবি, আর তোর ওপর যেন কারোর কোনো রকম সন্দেহ না হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি তাহলে এখন রাখছি। বিক্রম ফোনটা রাখতেই ওর কেবিনের বাইরে কারোর একটা ছায়া দেখতে পেল। কিছুক্ষণ পর ও বলে উঠল, আরে অজিত, ওইভাবে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এসো, ভেতরে এসো। বিক্রমের কথা শুনে হকচকিয়ে গিয়ে অজিত ভেতরে ঢুকে বলে, মানে স্যার, আমি আসলে ফাইলগুলো দিতে এসেছিলাম। হ্যাঁ দাও, এই টেবিলের ওপর রেখে যাও, আমার দেখা হয়ে গেলে আবার নিয়ে যাও। অজিত ঘর থেকে বেরিয়ে যেতে গেলে বিক্রম আবার ওকে ডেকে বলে, শোনো, এরপর থেকে কারোর ঘরের বাইরে আড়ি পাততে হলে পারফিউমটা কম ব্যবহার করো। আসতে পারো। অজিত চলে যেতে বিক্রম ফাইলগুলো মন দিয়ে দেখছিল। হঠাৎ অনলের ফোন আসায় ফোনটা ধরে বলে, হ্যাঁ বলো। স্যার, আমি এক্ষুনি অফিসে আসছি। আপনি কি অফিসেই? হ্যাঁ, আমি অফিসে। কিন্তু তুমি হঠাৎ এত তাড়াতাড়ি অফিসে আসছো কেন? আসলে স্যার, কালকে আপনি ওইভাবে চলে গেলেন, মানে তাই। আরে সে তো তোমাকে কারণটা বললাম। ইয়েস স্যার, তাই জন্যই আমি আরও তাড়াতাড়ি আসছি। ডিআইজি স্যার আপনাকে হঠাৎই অত রাতে কেন ডাকলেন সেটা না জানা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এসো। ফোনটা রাখতে গিয়েও কি মনে হতে বিক্রম অনলকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের কলকাতায় ভানু ভবন বলে কোনো জায়গা আছে? অনল প্রশ্নটা শুনে কি উত্তর দেবে ভেবে না পেয়ে চুপ করে থাকলো। বিক্রম ওকে বলল, আচ্ছা ছাড়ো, তুমি আগে এসো, অনেক কাজ আছে। বিক্রম ফোনটা রেখে দিয়ে আবার ফাইলগুলো দেখতে লাগলো। প্রায় ঘন্টাখানেক পর অনল অফিসে এসেই বিক্রমের ঘরে গেল। বিক্রম ওকে বসতে বলে ডিআইজি অরুণ সান্যালের সঙ্গে ফোনে কথা বলছিল। কিছুক্ষণ পর ফোন রেখে অনলকে বলল, শোনো, আরও একটা কেস এসেছে, আর তার জন্যই স্যার কালকে আমাকে ডেকেছিলেন। তোমাকে আমি সংক্ষিপ্ত রূপে সবটা বলছি, মন দিয়ে শুনবে, কথার মাঝখানে কোনো প্রশ্ন করবে না। অনল ওর কথা শুনে ঘাড় নেড়ে সায় দিল। বিক্রম বলতে শুরু করলো, কাঁকুরগাছি মোড়ে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে, ওখান থেকে ৩-৪ দিন আগে পুলিশ একটা মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম রাঘব দত্ত, গুরুদাস কলেজের কমার্সের ৩য় বর্ষের ছাত্র। তার সাথে অবশ্য বাইক রেসিংও করত,
ওর মৃতদেহ থেকে প্রথমে দুটো গুলির ক্ষত চিহ্ন আবিষ্কার হয়। সেই সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। তার নাম কুণাল রায়। সেও গুরুদাস কলেজেরই কমার্সের ছাত্র, একই বর্ষের। কিন্তু এত দূর তদন্ত করার পর পোস্টমর্টমের রিপোর্টটা আসায় সবটা ঘেঁটে দিয়েছে। বিক্রম থামতেই অনল প্রশ্ন করে, কেন স্যার? পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে? বিক্রম একটু জল খেয়ে গ্লাসটা নামিয়ে রেখে বলে, পোস্টমর্টমে লেখা রাঘবের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। বিক্রমের কথাটা শুনে অনল ক্যাবলার মতো বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ওকে এইভাবে বসে থাকতে দেখে বিক্রম আবার বলে, কি হলো? ওরম গোবর গণেশের মতো না তাকিয়ে থেকে এক কাজ করো, আমাদের কলকাতায় কোথায় ভানু ভবন আছে সেটা খোঁজ নাও। বাট স্যার, এরকম কোনো জায়গা আদৌ আছে বলে তো আমার জানা নেই। তাই তো খোঁজ নিতে বলছি, আর তোমার তো অনেক কিছুই জানা নেই। যাও এবার। অনল ওখান থেকে চলে গেলে বিক্রমের ফোনটা ধাতব ঝংকার তুলে বেজে উঠল। ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে রঘুর গলার স্বর ভেসে এলো, স্যার, ওই কলেজে দারোয়ান বংশীকে আমি জিজ্ঞাসা করেছিলাম রাঘবের ব্যাপারে। তা কি বললো বংশী? রাঘব নাকি ওকে প্রতি মাসেই অনেক টাকা দিত। কেন? হঠাৎ কলেজের দারোয়ানকে টাকা দিত কেন? যাতে বংশী রাঘবকে কলেজের সমস্ত ছাত্রছাত্রীর রক্তের গ্রুপের যে তালিকা আছে সেটা দেয়। মানে ঠিক বুঝলাম না। আসলে স্যার, ওই কলেজে প্রতি বছরই একবার করে রক্তদান উৎসব পালন করা হয়, আর তাতে কলেজের প্রায় অধিকাংশ ছেলেমেয়েরাই অংশগ্রহণ করে। যারা অংশগ্রহণ করে তাদের রক্তের গ্রুপের একটা তালিকা তৈরি করা হয়। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকেই ওটা মূলত হয় স্যার। সেই তালিকা একমাত্র কলেজ অধ্যক্ষ আর ওই অনুষ্ঠানটার দায়িত্বে যে থাকেন তিনি দেখতে পারেন। অন্য কারোর এই ব্যাপারে জানার বা দেখার কোনো অনুমতি নেই স্যার। এই তালিকার একটা করে কপি ওনাদের দুজনের কাছে থাকে, আর তার সাথে কলেজের অফিসের লকারেও এক কপি থাকে। কলেজের অফিসে থাকা কপিটার একটা ছবি তোলবার জন্য রাঘব বংশীকে অনেক টাকা দিয়েছিল স্যার। অত টাকার লোভ সামলাতে না পেরে বংশী রাঘবকে অফিসের লকারের নকল চাবি বানিয়ে দিয়েছিল। আচ্ছা, তারপর? এই ব্যাপারে স্যার বংশী আর কিছুই জানে না, কিন্তু কোনো কারণে কুণালের সঙ্গে রাঘবের ঝামেলা হয়। আর একটা কথা স্যার, কুণাল বংশীর নামে অভিযোগ করেছিল কলেজের অধ্যক্ষের কাছে। তবে অভিযোগটা কিসের সেটা জানা যায়নি। এমনকি বংশীও এই ব্যাপারে কিছুই জানে না, কারণ অভিযোগ করার একদিন পরেই কুণাল আবার সেই অভিযোগ তুলেও নিয়েছিল। এইরকমই খামখেয়ালিপনার জন্য কুণালকে অনেক কথাও শুনতে হয়েছিল কলেজের অধ্যক্ষের কাছে। এইগুলো আমি কুণালের এক বান্ধবী ঋতমার কাছ থেকে জেনেছি স্যার। আচ্ছা, আর কিছু জানতে পারলি? হ্যাঁ স্যার, সব থেকে আশ্চর্যের বিষয় হলো রাঘবের মৃত্যুর পর থেকে শুভমকে একবারও ফ্ল্যাটে আসতে দেখা যায়নি। আর ওই লোকগুলোকে দেখেছিস? না স্যার, ওদেরও আর দেখা যায়নি। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা শোন। হ্যাঁ স্যার, বলুন। তুই ঠিক যেরকম ট্যাটু দেখেছিলিস ঠিক সেই রকম ট্যাটু আবার দেখলে চিনতে পারবি? হ্যাঁ স্যার। তাহলে একটা কাজ কর, কোনো একটা ট্যাটুর দোকানে গিয়ে ঠিক ওই রকম ট্যাটুর একটা ছবি আঁকিয়ে আমাকে পাঠা। ঠিক আছে স্যার। ট্যাটুর দোকানে গিয়ে কি বলবি সেটা নিশ্চয়ই আর আমাকে বলে দিতে হবে না? না না স্যার, সে আমি এতদিনে শিখে নিয়েছি। ফোনটা রেখে দিয়ে বিক্রম নিজের ঘর থেকে বেরিয়ে ডিআইজি অরুণ সান্যালের ঘরের দিকে চলে গেল। বিক্রম বাইরে থেকে বলল, স্যার আসবো? আরে হ্যাঁ, এসো এসো। বিক্রম ভেতরে ঢুকে বলল, স্যার আমার আপনার সাথে কিছু কথা ছিল এই কেসটার ব্যাপারে। হ্যাঁ বলো। স্যার আমি বেশ কিছু এমন তথ্য পেয়েছি যেটা নিয়ে তদন্ত করা দরকার, আর আমার কেন জানি না মনে হচ্ছে এই কেসটাকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল। কেন বিক্রম, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? স্যার আমি এই কেসের ফাইলগুলো ভালো করে দেখেছি, কিন্তু কোথাও রাঘবের ব্যাপারে বিশেষ কোনো তথ্যই লেখা নেই। একজন কলেজ ছাত্র, তাকে কেউ কেন গুলি করে মারতে চাইবে সেটার কোনো ব্যাখ্যাই কোথাও লেখা নেই, অথচ সেই অপরাধে অন্য একজন ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যাঁ, এই ব্যাপারটা তুমি ঠিকই বলেছ। আমারও না কেমন জানি সন্দেহ হচ্ছিল, আর তাই তো তোমাকে এই কেসের দায়িত্বটা দিলাম। শুধু এখানেই শেষ নয় স্যার, আরও কি কি আছে
পুরোটা ডিটেলসে আমাকে বলো তো। রাঘবের সঙ্গে আরও একজন ওর ফ্ল্যাটে ভাড়া থাকতো। ঘটনার পর থেকে সে নিখোঁজ, আর তার কোনো খোঁজ খবর নেয়নি পুলিশ। কিছু মনে করবেন না স্যার, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এতদিনের তদন্ত দেখে মনে হচ্ছে কেসটা যেন তেন প্রকারে শেষ করাটাই একমাত্র লক্ষ্য ছিল। এতে যদি একজন নির্দোষ ব্যক্তিও শাস্তি পায় তাতে কারোর কিছু যায় আসতো না, আর এইরকম কেস কোর্টেও টিকতো না। আদতে আমাদের ডিপার্টমেন্টেরই নামটা বদনাম হতো। সে কি এত বড় গাফিলতি? আমি তোমাকে স্পেশাল অর্ডার দিচ্ছি, তুমি আমার মতো করে এই কেসটা সমাধান করো। আমি এক্ষুনি অজিতকে ডেকে পাঠাচ্ছি। না স্যার, এক্ষুনি কাউকে কিছু বলার দরকার নেই। আমি আমার মতো তদন্ত করে আপনাকে রিপোর্টটা দেব। ঠিক আছে বিক্রম, আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে। স্যার, আমাদের একবার কুণালের সঙ্গে কথা বলা উচিত। আমার কিছু জানার আছে ওর কাছ থেকে। তুমি কিছু সন্দেহ করছো নাকি? একটা সন্দেহ জেগেছে, এখন সেটাই জিজ্ঞেস করে পুরো ব্যাপারটা জানতে হবে। কিরকম? স্যার, কুণাল ওদের কলেজের একজন দারোয়ান। বংশীর বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু অদ্ভুতভাবে একদিন পরই সেই অভিযোগটা তুলে নেয়। আবার এই বংশীর সঙ্গী রাঘবের খুব ভালো ভাব ছিল। আচ্ছা, বুঝলাম। তুমি তাহলে গিয়ে তোমার কাজ করো। কতদূর কি এগোলে আমাকে একটু জানিও। ঠিক আছে স্যার। বিক্রম অরুণবাবুর সঙ্গে কথা বলে ওনার ঘর থেকে বেরিয়ে ইন্টারোগেশন রুমের দিকে গেল। বিক্রম গিয়ে দেখল কুণাল চুপ করে বসে কি যেন ভাবছে। ওকে দেখে বিক্রম একটু সময় নষ্ট না করে বলল, কুণাল, তোমাকে আমি কতগুলো প্রশ্ন করব, আর সবকটা প্রশ্নের সঠিক উত্তর আমার চাই। কুণাল মুখে কিছু না বলে শুধু ঘাড় নাড়ল। প্রথম প্রশ্ন, তুমি আর রাঘব একই কলেজে একই বিষয়ে পড়াশোনা করতে? কুণাল এবারও ঘাড় নেড়েই জবাব দিল। তোমরা একই ফ্ল্যাটে ভাড়া থাকতে? কুণালের জবাব না পেয়ে বিক্রম ধমকের সুরে বলল, ওরকম ঘাড় নাড়া পুতুলের মতো না থেকে মুখে জবাবটা দাও। হ্যাঁ, আমরা কলেজের কাছেই একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম। শনিবার রোববার তোমাদের ফ্ল্যাটে কারা আসতো? বিক্রমের প্রশ্নটা শুনে কুণাল অবাক হয়ে জিজ্ঞেস করল, শনি রবি? হ্যাঁ, ওই দুদিন ফ্ল্যাটে কারা আসতো? বিশ্বাস করুন স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি আমি ওই দুদিন আমার গ্রামের বাড়িতে যেতাম। গ্রামের বাড়িতে কারা আছেন? আমার বাবা, মা আর বোন। আচ্ছা, এবার বলো তো রাঘবের সঙ্গে ঝগড়া কি নিয়ে হয়েছিল? এতক্ষণ ধরে বিক্রমের প্রশ্নের উত্তর দিলেও এই প্রশ্নটা শুনে কুণাল আবার চুপ করে গেল। বিক্রম ওকে চুপ করে যেতে দেখে বলল, চুপ করে থেকে কোনো লাভ নেই কুণাল, আমাদের কাছে আরো অনেক খবর আছে। তাই ভালোই ভালোই তুমি যা জানো, যতটা জানো, সবটা আমাদের বলো। কুণাল নিচু স্বরে বলে ওঠে, স্যার, আমাদের হাত খরচার জন্য মাঝে মাঝে বাইক রেস করতাম। এই বাইক রেসের জন্য আমরা আমাদের বাইক বিশেষ কয়েকজন মিস্ত্রিদের দিয়ে তৈরি করাতাম, যাতে রেসের সময় বাইকে কোনো গড়বড় না হয়। রাঘব সেই মিস্ত্রিদের বেশি টাকার লোভ দিয়ে অন্যদের বাইক খারাপ করিয়ে দিত, যাতে ও ছাড়া আর কেউ কখনো জিততে না পারে। এই ব্যাপারটা আমি একদিন জেনে যাই, তাই ওর সাথে আমার সামান্য ঝগড়াও হয়েছিল। ইন্টারোগেশনের মাঝে বিক্রমের ফোনটা বেজে ওঠায় ও ওখান থেকে বেরিয়ে দেখে ডক্টর বিশ্বাস ফোন করছেন। ও তাড়াতাড়ি ফোনটা ধরে বলে, হ্যালো। হ্যালো বিক্রম, তোমাকে কিছু জানানোর ছিল। হ্যাঁ বলুন ডক্টর বিশ্বাস, রাঘবের মৃত্যুর ব্যাপারে নতুন কিছু জানতে পারলেন? হ্যাঁ, সেটা জানাতেই তোমাকে ফোন করলাম। আমি অরুণবাবুকে ফোন করেছিলাম, কিন্তু ওনাকে ফোনে না পেয়ে তোমাকে করছি। হ্যাঁ বলুন। আমি জানতে পেরেছি রাঘবের হার্ট অ্যাটাকটা স্বাভাবিক নয়। মানে? এই মানেটা জানার জন্যই তোমাকে একবার ল্যাবে আসতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বিক্রম ফোনটা রেখেই হন্তদন্ত হয়ে বেরোনোর সময় অনলের সঙ্গে ওর দেখা হয়ে যায়। ওকে এইভাবে বেরোতে দেখে অনল জিজ্ঞেস করে, স্যার, আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? অনলের প্রশ্ন শুনে বিক্রম দাঁড়িয়ে পড়ে। তারপর কি একটা ভেবে বলে ওঠে, একটা দরকারি কাজে যাচ্ছি, হঠাৎ মনে পড়লো, তাই এখন দেরি না করে বেরোচ্ছিলাম। কিন্তু তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটার খবর কি? স্যার, আমি সমস্ত ম্যাপ খুঁজে দেখেছি। ভানু ভবন বলে কোনো জায়গা কিন্তু কলকাতায় নেই। ঠিক আছে, এখন তোমাকে আরও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি।
ইয়েস স্যার, প্লিজ। তুমি কথার মাঝখানে হ্যাঁ স্যার বলাটা বন্ধ করলে আমি আমার কথাটা বলতে পারি। বিক্রমের কথা শুনে অনল আবার মুখ ফসকে হ্যাঁ স্যার বলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে চুপ থাকলো। বিক্রম একবার অনলের মুখের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, এখন একবার গুরুদাস কলেজে যাও। ওখানকার প্রফেসরদের সঙ্গে কথা বলে রাঘব আর কুণাল ছাত্র হিসেবে কেমন ছিল, ওদের আচরণ কেমন ছিল, অন্যান্য সহপাঠীদের প্রতি ওদের ব্যবহার কেমন ছিল, সব কিছু জেনে একটা ডায়েরিতে লিখে নেবে। যদি পারো তাহলে কয়েকজন বন্ধু বান্ধবদের সঙ্গেও কথা বলে ওদের সম্পর্কে জানবে। এই সব কিছু জেনে সন্ধে আমার বাড়িতে আসবে। ওখানে ডিআইজি স্যারও থাকবেন, তখনই সবটা আলোচনা করব। বিক্রমের কথা শুনে অনল চলে যাচ্ছিল। বিক্রম ওকে আবার ডেকে বলল, আর হ্যাঁ শোনো, ওই কলেজের একজন দারোয়ান আছে বংশী, ওর সঙ্গেও কথা বলবে। রাঘবের ব্যাপারে কি কি জানে ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানবে। ঠিক আছে স্যার। অনল বেরিয়ে গেলে বিক্রম ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আরে এসো এসো বিক্রম, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ ডক্টর বিশ্বাস, বলুন, রাঘবের হার্ট অ্যাটাকের আসল কারণটা কিছু জানা গেল নাকি? অবশ্যই একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে রাঘবের হার্ট অ্যাটাকটা কিন্তু স্বাভাবিক নয়। সেটা কি করে? এদিকে ভালো করে দেখো, রাঘবের হৃৎপিণ্ডের নিচের দিকে কালচে কালচে দাগগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো কিসের? রাঘবকে এমন কোনো ড্রাগ দেওয়া হয়েছিল যেটা ওর শরীরে যেতেই ওর হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। ড্রাগটা কি ধরনের কিছু জানা গেছে? না, এখনো এই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কিছু জানতে পারলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে, আমি এখন আসছি। বিক্রম ডক্টর বিশ্বাসের সঙ্গে কথা বলে ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে গেল। বিক্রম গাড়িতে উঠে সবে গাড়িটা স্টার্ট দিতে যাবে, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো রঘু ফোন করছে। ও ফোনটা ধরে বলল, হ্যাঁ বল। স্যার, কুণালের ব্যাপারে একটা খবর জানতে পেরেছি। কি খবর? ওর দেশের বাড়ি বসিরহাটে। ওখানে ওর মা বাবা আর ছোট বোন থাকে, কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল ওদেরকে ওখানে কেউ দেখেনি স্যার। শেষ কবে দেখা গিয়েছিল ওদের? তাও নাকি সে মাস 3 আগে। এতদিন ধরে ওনাদের কোনো খবর নেই, অথচ কেউ কোনো খোঁজ নেয়নি? আসলে স্যার, সবাই ভেবেছিল ওনারা কলকাতায় ওনাদের ছেলের কাছে এসেছে, তাই কারো কোনো সন্দেহ হয়নি। তা এখন হঠাৎ সন্দেহ হওয়ার কারণ? ওদের এক প্রতিবেশী শ্যামল পাল ওনার মেয়ের বিয়ের নিমন্ত্রণের জন্য কুণালের বাবার বলা ঠিকানায় এসেছিলেন, কিন্তু এখানে অনেককে জিজ্ঞাসাবাদ করেও ওদের কোনো খোঁজ না পাওয়ায় আমার দোকানে এসেছিল। তখনই আমি এই ব্যাপারে জানতে পারি। এখানকার ঠিকানা উনি কোথায় পেলেন? কুণালের বাবাই নাকি কোনো এক সময় দিয়েছিলেন। আচ্ছা, এখন শ্যামলবাবু কোথায়? আবার কি ফিরে গেছেন বসিরহাট? না স্যার, ওনাকে আমার দোকানেই বসিয়ে রেখে আপনাকে আমি ফোন করলাম। আচ্ছা, আমি এক্ষুনি আসছি, ওনাকে যেতে দিবি না। রঘু কিছু বলার আগেই বিক্রম ফোনটা রেখে দিয়ে তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট দেয়। প্রায় আধ ঘন্টার মধ্যে বিক্রম রঘুর দোকানে চলে এসেছে। ওকে দেখেই রঘু কুণালের প্রতিবেশী শ্যামল পালকে ভেতর থেকে ডেকে এনেছে। বিক্রম শ্যামলবাবুকে একটা চেয়ারে বসতে বলে কথা শুরু করলো। নমস্কার শ্যামলবাবু, আমার পরিচয়টা আপনাকে পরে দিচ্ছি, তার আগে আমার কিছু প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দিতে হবে। প্রশ্ন? কিসের প্রশ্ন? বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি বাড়ি যাব। আমি জানি আপনি কিচ্ছু করেননি, আপনি অত ঘাবড়ে যাবেন না। শুধু ঠান্ডা মাথায় আমার কতগুলো প্রশ্নের উত্তর দিন, তারপর আমি আপনার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেব। আচ্ছা, বলুন কি জানতে চান? আপনি কুণাল আর ওর পরিবারকে কতদিন ধরে চেনেন? তা প্রায় অনেক বছর হয়ে গেল ওদেরকে আমি চিনি। ঠিক কত বছর? আমার বাপ ঠাকুরদার আমল থেকেই তো ওদের পরিবারকে চিনি। এমনকি আমার বাবা আর সাধনদার বাবা দুজনে খুবই ভালো বন্ধু ছিলেন। সাধনকে? কুণালের বাবা। আচ্ছা, উনি কেমন মানুষ ছিলেন? সাধনদা তো খুবই ভালো মানুষ, ওনার মতো সাধাসিধে মানুষ খুব কমই হয় আজকাল। আচ্ছা, আর কুণাল? ও তো খুবই নম্র, ভদ্র আর শান্ত ছিল। সারাদিন তো পড়াশোনা নিয়েই থাকতো।
তারপর উচ্চ মাধ্যমিক পাশ করার পর তো কুণাল কলকাতায় চলে এলো। তখন থেকে তো কুণাল এখানে থেকেই পড়াশুনো করতো, মাঝে মাঝে বাড়ি যেত, আমাদের সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ করতো। কখনো কুণালের ব্যবহারে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? না, সেরকম কিছু তো দেখিনি। তবে মাস তিনেক আগে একবার কুণাল যখন বাড়িতে এসেছিল তখন কেমন যেন লাগছিল ওকে দেখে। কেমন মানে? আপনারা কিছু জিজ্ঞেস করেননি? ওর বাবা মা কিছু জানতে চায়নি? যে কটা দিন গ্রামের বাড়িতে ছিল সারাক্ষণ গম্ভীরভাবে কিছু যেন ভাবতো, কারোর সঙ্গে সেভাবে কথা বলতো না, নিজের ঘর থেকেও খুব একটা বেরোতো না। সবাই জিজ্ঞেস করলে খালি বলতো পরীক্ষার নাকি অনেক চাপ আছে। আর কিছু জানেন না? ও চলে যাওয়ার এক সপ্তাহ পরেই তো সাধনদা মেয়ে বউকে নিয়ে কলকাতায় এলো, তারপর ওদের আর কারোর কোনো খবর পাইনি। অনেক ধন্যবাদ শ্যামলবাবু। তবে আপনাকে একটা কথা বলছি, কুণাল এখন পুলিশের হেফাজতে। ওর একটা সহপাঠীকে হত্যার অভিযোগে ওকে গ্রেপ্তার করা হয়েছে। না না, এই হতেই পারে না। কুণালের মতো এত ভালো ছেলে কিছুতেই এরকম কোনো কাজ করতে পারে না। ও আজ পর্যন্ত কোনো দিন কারোর সঙ্গে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, সেখানে কাউকে মেরে ফেলা তো অসম্ভব। আমারও তাই মনে হয় শ্যামলবাবু, কিন্তু কুণাল নিজের মুখেই সবটা স্বীকার করেছে। কোথায় ও? আমি যাব ওর কাছে, আমি গিয়ে কথা বলবো। আমার দৃঢ় বিশ্বাস ও এরকম কিছু করতেই পারে না। দেখুন শ্যামলবাবু, এই মুহূর্তে কুণালের সঙ্গে দেখা করার অনুমতি আপনাকে দেওয়া সম্ভব নয়। তবে কুণাল যদি সত্যি নির্দোষ হয় তাহলে ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। এইটা নিন, এটা আমার কার্ড। এখানে আমার ফোন নাম্বার আছে। ওর পরিবারের কারোর কোনো রকম খোঁজ যদি আপনি পান তাহলে তখনই আমাকে ফোন করে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। বিক্রম রঘুকে বলে, তুই ওনাকে ঠিকঠাকভাবে ট্রেনে তুলে দিয়ে আসবি, ওনার যেন কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? কোনো চিন্তা করতে হবে না স্যার, আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন তখন সেই কাজটা আমি ভালোভাবেই করব। রঘু শ্যামলবাবুকে ট্রেনে তুলে দেওয়ার জন্য ওখান থেকে চলে গেলে বিক্রম নিজের গাড়িতে উঠে ডিআইজি অরুণ সান্যালকে ফোন করে। হ্যাঁ বিক্রম, বলো, কেসের খবর কতদূর? স্যার, আজ সন্ধ্যায় আপনি আসুন, তখনই সবটা আপনাকে বলবো। আজ সন্ধ্যায়? না বিক্রম, আজ আমার একটা জরুরি মিটিং আছে। তুমি একটা কাজ করো, কালকে অফিসে আমাকে সমস্তটা রিপোর্ট করো। হ্যাঁ ঠিক আছে স্যার। আমার আরেকটা কথা বলার আছে। হ্যাঁ বলো। আমি রাঘব আর কুণাল যে ফ্ল্যাটে থাকতো সেটা একবার তল্লাশি করতে চাই। অজিত একবার করেছে, সেরকম কিছুই পাইনি। যদি পেতো আমাকে অবশ্যই জানাতো। তবে তুমি যখন চাইছো তখন তল্লাশি করো, আমি কালকে অজিতকে বলে দেবো, ও তোমায় চাবি দিয়ে চলে যাবে। ধন্যবাদ স্যার। বিক্রম ফোনটা রেখে দিতেই ওর ফোনটা আবার বেজে উঠল। ফোনটা ধরে বলল, হ্যাঁ রঘু বল। স্যার, আমি ওই শ্যামলবাবুকে ট্রেনে তুলে দিয়েছি, আর উনি পৌঁছে গেলে আমাকে একটা ফোন করে জানাতে বলেছি। বাহ, ভালো কাজ করেছিস। স্যার, এই আপনাকে আরও কয়েকটা কথা বলার ছিল। হ্যাঁ তো বল। এরকম ইনস্টলমেন্টে না কথা বলে সরাসরি ঝেড়ে কাশ। আসলে শুভমের কোনো খোঁজ এখনো পাইনি স্যার, আর ওই ট্যাটুর ছবিটা আপনাকে আমি পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। বিক্রম ফোনটা রেখে মনে মনে ভাবতে থাকে, কুণাল যে কেন সব দোষ নিজের ঘাড়ে নিতে চাইছে কে জানে। এর কারণটা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতেই হবে। শুভমকে যদি একটু খুঁজে পাওয়া যেত তাহলেও কিছু একটা সূত্রের হদিশ পাওয়া যেত। ঠিক আছে, এখন দেখা যাক অনল কি কি তথ্য নিয়ে আসে। বিক্রম বাড়িতে এসে ফ্রেশ হয়ে রামুকে এক কাপ কফি করতে বলল। তারপর অনলকে ফোন করে জিজ্ঞেস করলো ওর এখানে আসতে কতক্ষণ লাগবে। 10-15 মিনিট পরেই অনল বিক্রমের বাড়িতে চলে আসে। রামুকে কিছু জলখাবারের বন্দোবস্ত করতে বলে দুজনে সোফা এসে বসে। তারপর বলো অনল, কি কি খবর জোগাড় করলে? স্যার, রাঘব এখানে একাই থাকে, ওর পরিবার বলতে কেউ নেই। অনেক ছোটবেলায় বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তারপর থেকে ও একটা অনাথ আশ্রমেই বড় হয়েছে। উচ্চ মাধ্যমিকের পর এই কলেজে পড়ার সুবিধার জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। পড়াশোনায় ভালো হওয়ার দরুন স্কলারশিপও পেত। সেই টাকাতেই পড়াশোনার যাবতীয় খরচ হয়ে যেত, আর বাকি সময় হাত খরচার জন্য বা অন্যান্য খরচের জন্য বাইক রেস করত।
সহপাঠীদের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ছিল। বাইক রেসার হিসেবে সবাই ওর ফ্যান। আর কুণালের ব্যাপারে? কুণাল এমনিতে সাদাসিধে নম্রভদ্র, ওই শান্ত স্বভাবের ছিল। সহপাঠীদের সাথে খুব একটা কথা বলতো না, তবে রাঘবের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল। এমনকি ওরা দুজনে একই ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতো। কুণালও মাঝে মাঝে বাইক রেস করত, তবে এই রেস নিয়ে ওদের মধ্যে একবার ঝামেলা হয়েছিল। সেই থেকে কুণাল আর বাইক রেস করতো না। ঝামেলা কীরকম? স্যার, কুণালের অভিযোগ ছিল যে রাঘব নাকি অন্য প্রতিযোগীদের বাইক মিস্ত্রিদের টাকা খাইয়ে ইচ্ছে করে খারাপ করিয়ে দিত, যাতে তারা রেস চলাকালীন ভালোভাবে বাইকটা না চালাতে পারে। আচ্ছা, এই কথাটা কুণাল নিজেও জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছে। আর বংশীর খবর কি? সে তো নেই স্যার, ছুটিতে দেশের বাড়ি গেছে। তবে প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে। কি বললেন উনি? উনি বললেন যে কুণাল নাকি বংশীর নামে অভিযোগ করেছিল। বংশী টাকার লোভে কলেজের অনেক জরুরি তথ্য বাইরে পাচার করছে, কিন্তু কী তথ্য, কাকে পাচার করছে, এই সমস্ত কিছুই জানায়নি। তারপর অভিযোগ জানানোর একদিন পরেই অভিযোগ তুলে নেওয়া হয়। এইরকম খামখেয়ালিপনার জন্য কুণালকে একদিনের জন্য সাসপেন্ডও করা হয়েছিল। আর তারপর থেকেই কুণাল আর রাঘবের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকতো। মাস তিনেক আগে তো কুণাল ফ্ল্যাটও ছেড়ে দিয়েছে। এই মাস তিনেক আগে এমন কিছু হয়েছিল যা ওদের সবার জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। বিক্রমের কথা শুনে অনল কিছুক্ষণ মাথা চুলকে জিজ্ঞেস করে, মানে স্যার ঠিক বুঝলাম না। মাস তিনেক আগে থেকেই কুণালের ব্যবহারে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল ওর বাড়ির লোক। তখন অবশ্য পরীক্ষার চাপ আছে বলে জানিয়েছিল কুণাল, কিন্তু আমার মনে হচ্ছে ও মিথ্যে কথা বলেছিল। এর এক সপ্তাহ পর ওর পরিবারের কলকাতায় আসা আর অদ্ভুতভাবে সেদিনের পর থেকে আর ওনাদের কোনো খোঁজ না পাওয়া, সবটাই খুব গোলমেলে। আর সেই সময় থেকেই তো কুণাল ফ্ল্যাটও ছেড়ে দিয়েছিল। কুণালের ফ্ল্যাট ছেড়ে যাওয়ার পর শুভম নামের একটা ছেলে রাঘবের সাথে থাকতে শুরু করেছিল, কিন্তু রাঘব মারা যাওয়ার পর থেকে শুভম কেমন যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল। এখনো পর্যন্ত ছেলেটার ব্যাপারে একটা কিচ্ছু জানা যায়নি। ছেলেটা কে, কি তার পরিচয়, এমনকি ওকে দেখতে কেমন। অনেকগুলো প্রশ্ন এই কেসটায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আমাদের কাছে নেই। তাহলে স্যার আমরা এখন কি করব? কালকে কুণাল আর রাঘব যে ফ্ল্যাটে থাকতো সেটার তল্লাশি করব। সকাল সকাল আমার এখানে চলে আসো, তারপর একসাথেই যাব। অজিতকে বলা আছে, ও চাবি নিয়ে চলে আসবে। অজিত কে স্যার? ওই এতদিন এই কেসটা দেখছিল, আর আমরা স্নেহা সেনের খুনের তদন্ত করছিলাম। ও, আপনাকে আরও একটা কথা বলার আছে স্যার। তা বলে ফেলো। আমি কুণালের কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছি। তাদের একজনের কাছ থেকে ওর পরিবারের একটা গ্রুপ ফটো পেয়েছি। কুণাল আগে কখনো হয়তো দিয়েছিল, সেটাই ওর কাছে ছিল। আরে তুমি তো দারুণ কাজ করেছো। এক্ষুনি এই ছবিটা দিয়ে সমস্ত লোক লাগিয়ে দাও। ওনাদের খবর পাওয়াটা ভীষণ জরুরি। ঠিক আছে স্যার। আর শোনো, তোমাকে একটা ট্যাটুর ছবি পাঠাচ্ছি। তোমার ইনফর্মারদের খোঁজ নিতে বলো এই রকম ট্যাটু ওরা কারোর হাতে দেখেছে নাকি। আর তুমি আমাদের সমস্ত অপরাধীদের যে তালিকাটা আছে ওটা ভালো করে দেখো। ওখানে কোনো অপরাধীর এইরকম ট্যাটু আছে কিনা সেটা দেখে আমাকে জানাবে। গট ইট? ওকে স্যার। অনল উঠে চলে যেতে গিয়েও আবার পিছনে ফিরে বিক্রমকে জিজ্ঞেস করলো, স্যার আমরা তো কুণালকেই জিজ্ঞাসা করতে পারি যে ওর পরিবারের কথা, মানে কে কে আছে, এখন কোথায় আছে। অবশ্যই জিজ্ঞাসা করতে পারি। ওকে জিজ্ঞাসাবাদ করা, জেরা করা, এই সবগুলো যেমন আমাদের হাতে, ঠিক তেমনই কোনো কিছুর উত্তর না দেওয়া বা দেওয়া সেটা কুণালের হাতে। মানে? অজিত ওকে যথেষ্ট জেরা করেছে, তারপরেও ওর সমস্ত দোষ নিজের ঘাড়েই নিয়েছে। একটাও সত্যি কথা না বলে সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে। তখন আমার মনে হয় না ও আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করবে বলে। আপনার কি মনে হয় ও সত্যিই খুনটা করেনি? সঠিক তথ্য প্রমাণ ছাড়া আজ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে উপনীত হইনি, আর আজও হব না। তবে এটুকু বলতে পারি, হয় কুণাল কোনো পাকা মাথার খেলোয়াড়,
নয়তো ও কারোর চাপে পড়ে সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছে। এটা আমারও মনে হচ্ছে স্যার, কারণ ওর ব্যাপারে যেটুকু জানলাম তাতে কুণাল রাঘবকে মারতে পারে বলে আমার মনে হয় না। কারণ কুণাল আর রাঘব ছাড়া ওই একমাত্র যে সবটা জানে। এমনকি ঘটনার দিন রাঘবের সঙ্গে শুভমও ছিল ওই রেস্টুরেন্টে। হ্যাঁ স্যার, শুভমকে পাওয়া গেলে আমরাও কিছুটা এগোতে পারবো। আজকে চলি স্যার। কাল সকালে দেরি করো না। অনল চলে গেলে বিক্রম দরজা বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে এলো। ওর মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন জট পাকিয়ে আছে। সেগুলোর সমাধান না করা পর্যন্ত ওর কিছুতেই শান্তি হচ্ছে না। নানা রকম চিন্তা করতে করতে বিক্রম কখন ঘুমিয়ে পড়েছিল ওর খেয়াল নেই। সকালবেলা রামু চা দিতে এসে ঘরের দরজায় 2-3 বার টোকা দেওয়ায় বিক্রমের ঘুম ভাঙে। তাড়াতাড়ি চা খেয়ে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরেই অনল চলে আসে। অজিতকে একবার ফোন করে জেনে নেয় ও কত দূর পৌঁছেছে। তারপর ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বিক্রম গাড়িটা একপাশে দাঁড় করিয়ে রাখে। ওদের এখানে আসার আগেই অজিত চলে এসেছিল। ওদেরকে দেখে অজিত এগিয়ে এসে বলল, স্যার আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি তো ভাবলাম আপনি হয়তো আর আসবেন না। হ্যাঁ, আমার একটু আসতে দেরি হয়ে গেল এখানে। কিন্তু তোমার হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? এমনি স্যার। আচ্ছা চলো এবার তাড়াতাড়ি ভেতরে যাই। স্যার আমি আগে একবার ফ্ল্যাটটা তল্লাশি করেছি, তখন সেরকম কিছু পাইনি। বিক্রম অজিতের কথা শুনে দাঁড়িয়ে গেল। ওর দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আমি সেটা জানি অজিত, আর তোমার কাজের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। কিছু মনে করবেন না স্যার, একটা কথা বলছি। আমার কাজের উপর যখন আপনার ভরসা আছে, তাহলে আবার আপনি ডিআইজি স্যারকে বলে এই ফ্ল্যাটটা দেখতে চাইলেন কেন? অজিতের এরকম আচরণে বিক্রম অবাক হয়ে গেলেও মুখে কিছু বলল না। আজ পর্যন্ত তার কাজে এতবার কেউ প্রশ্ন করেনি। এই ব্যাপারটা অনলেরও ভালো লাগছিল না। তাই ও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ওকে হাতের ইশারায় চুপ থাকতে বলে বিক্রম বলল, অজিত, তোমার কাজের ওপর আমার যথেষ্ট ভরসা আছে এটা যেমন সত্যি, ঠিক তেমনই অন্য যে কোনো কিছুর থেকে আমার নিজের চোখে দেখা জিনিসের ওপর ভরসাটা একটু বেশি, এটাও সত্যি। হ্যাঁ, আর ঠিক এই কারণেই আমি ফ্ল্যাটটা নিজের চোখে একবার দেখতে চাই। তোমার কি কোনো আপত্তি আছে? থাকলে বলতে পারো, আমি ডিআইজি স্যারের সাথে কথা বলে নেব। না না স্যার, আমার অসুবিধা থাকবে কেন? আমি তো চাবি নিয়ে এসেছি। তাহলে সময় নষ্ট না করে চাবিটা দিয়ে তালাটা খোলো। বিক্রমের কথা শুনে অজিত তাড়াতাড়ি ফ্ল্যাটের তালা খুলে দেয়। ওরা সবাই ভেতরে প্রবেশ করলো। বিক্রম অজিতকে বলল, অজিত, তুমি বরং এখানেই দাঁড়িয়ে থাকো। আশেপাশের ফ্ল্যাটের কাউকে দেখলে তাকে দাঁড় করিও, আমি কথা বলবো। অজিত ওর কথা মতো দরজার বাইরে দাঁড়িয়ে থাকলো। অনলকে ডেকে বিক্রম বলল, অনল, তুমি ভিতরের ঘরটা দেখো। ঘরের প্রতিটা কোণা ভালো করে দেখবে। বিশেষ করে যদি কোনো ডাস্টবিন থাকে তাহলে সেটাও খুঁটিয়ে পরীক্ষা করবে। বাট স্যার, ডাস্টবিনে তো সবাই অপ্রয়োজনীয় জিনিস ফেলে, ওখানে আমরা কোনো কাজের জিনিস পাবো কি? তুমি ওই বিখ্যাত লাইনটা শোনোনি? কোনটা স্যার? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বিক্রমের কথা শুনে অনল একগাল হেসে জবাব দেয়, হ্যাঁ স্যার, ব্যোমকেশ বক্সী। তাহলে আর দেরি না করে কাজে লেগে পড়ো। অনল ভেতরের ঘরে ঢুকলে বিক্রম বাইরের বসার ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ পরেই ভেতরের ঘর থেকে অনলের চিৎকার শুনে বিক্রম দৌড়ে ভেতরের ঘরে গেল। ততক্ষণে অজিতও বাইরে থেকে ওখানে চলে এসেছে। ভেতরে গিয়ে ওখানকার দৃশ্য দেখে অজিত হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিক্রম তাড়াতাড়ি গিয়ে অনলকে মেঝে থেকে তুলল। অনল নিজের গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, স্যার, আমি আলমারিটা খুলতেই এই মৃতদেহটা হুড়মুড় করে আমার ঘাড়ের ওপরে পড়ল। বিক্রম ভালো করে দেখে অজিতকে বলল, অজিত, এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করো,
এখানকার ঠিকানা দিয়ে ওদের যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলো। ছেলেটির শ্বাস প্রশ্বাস এখনো চলছে, ওকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। এই ছেলেটা এখনো বেঁচে আছে? হ্যাঁ অনল, ওর জ্ঞান নেই, কিন্তু খুব ধীর গতিতে শ্বাস প্রশ্বাস চলছে। সম্ভবত ওকে অনেক দিন এখানে রাখা হয়েছিল। তুমি তাড়াতাড়ি হাত পায়ের দড়িটা খুলে দাও ওর। বিক্রমের নির্দেশ মতো অজিত অ্যাম্বুলেন্সে ফোন করে দেয়। অনলও ততক্ষণে ছেলেটার হাতে পায়ের সব দড়ি খুলে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সে করে ছেলেটাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। অনল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। বিক্রমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, স্যার ছেলেটা কে? আরে এখানেই বা এলো কি করে? সব প্রশ্নের উত্তর পেতে গেলে আগে ঘরটা ভালো করে খুঁজে দেখতে হবে। সব কিছুর আগে অজিত, তুমি এই ফ্ল্যাটের মালিক অম্বরীশ বাবুকে একটা ফোন করো, এখানে আসতে বলো, আমি ওনার সঙ্গে কথা বলবো। বিক্রমের কথা শুনে অজিত ঘাড় হেলিয়ে সায় দেয়। তারপর অম্বরীশ বাবুকে ফোন করে এখানে আসার জন্য বলে। ওদিকে বিক্রম আর অনল মিলে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে। অম্বরীশ বাবুর বাড়ি এই ফ্ল্যাট থেকে পায়ে হেঁটে 10 মিনিটের পথ। উনি ফোন পাওয়ার প্রায় কয়েক মিনিট পরেই হন্তদন্ত হয়ে ফ্ল্যাটে এসে পৌঁছলেন। বিক্রম কিছু কাগজপত্র মনোযোগ সহকারে দেখছিল। অজিত এসে বলল, স্যার অম্বরীশ বাবু এসেছেন। বিক্রম চোখ না তুলেই বলল, ঠিক আছে, ওনাকে এই ঘরে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর মাঝারি উচ্চতার, মাথা ভর্তি কোঁকড়ানো চুল আর একটা সরু গোঁফ, শ্যামলা বর্ণের গোলগাল চেহারার একজন ব্যক্তি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। ওনাকে দেখে বোঝা যাচ্ছে বেশ ঘাবড়ে আছেন। ঘন ঘন পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছছেন। বিক্রম ওনাকে একটা চেয়ার দেখিয়ে বসতে বললেন। অম্বরীশ বাবু, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার জন্য এখানে ডেকে পাঠানো। আমাকে জিজ্ঞাসা করবেন? কিন্তু আমি তো কিছু জানি না, আর পুলিশ তো আগে আমাকেও কিছু জিজ্ঞাসা করেনি, তাহলে এখন কেন? হ্যাঁ, আগে আপনাকে কিছু জিজ্ঞেস করা হয়নি, তার মানে এটা নয় যে ভবিষ্যতেও আপনাকে কিছু জিজ্ঞেস করা হবে না। আর আমি তো এখনো প্রশ্ন করাই শুরু করলাম না, অথচ আপনি তার আগে থেকেই বলছেন কিছু জানেন না। কিছু লুকাতে চাইছেন নাকি? মোটেই না, আমি কিছু লুকোচ্ছি না, আপনার যা জিজ্ঞাসা করার করুন না। বিক্রম ওনাকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে চেনেন? কোনো রকম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না, কারণ এই ছেলেটাকে আপনার ফ্ল্যাট থেকেই অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। সে কি? ওর কি হয়েছে? ওকে তো আমি চিনি, ও তো শুভম রক্ষিত, আমার এই ফ্ল্যাটেই তো ভাড়া থাকতো রাঘবের সঙ্গে। আপনি শুভমের ব্যাপারে আর কি কি জানেন? আমি তো সেরকম কিছু জানি না ওর ব্যাপারে। ফ্ল্যাট ভাড়া দেওয়ার সময় এই ব্যাপারে খোঁজ খবর নেননি? পরিচয়পত্র আছে আপনার কাছে? না স্যার, ওকে তো রাঘবই নিয়ে এসেছিল, তাই আমি আর কোনো। তাই আপনি আর কোনো খোঁজ খবর নেননি, তাই তো? বাহ, খুব ভালো। একটা ছেলে আপনার ফ্ল্যাটে ভাড়া থাকছে, অথচ আপনি তার সম্পর্কে কিচ্ছু জানেন না। আর কে কে থাকে এই আপনার ফ্ল্যাটে? আসলে প্রথমে তো রাঘব আর কুণাল থাকতো, ওরা দুজন মিলেই ভাড়া দিত। তারপর ওই মাস তিনেক আগে কুণাল হঠাৎ ফ্ল্যাট ছেড়ে দেয়। রাঘবের একার পক্ষে পুরো ভাড়াটা দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই ও শুভমকে নিয়ে এসেছিল। আপনার ফ্ল্যাটে প্রতি শনিবার রোববার কারা আসতো? শনি রবি? কই, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আপনি তো মশাই কিছুই জানেন না? কারা আপনার ফ্ল্যাটে থাকতো, কারা আসতো, এখানে ঠিক কি ঘটতো, কিছুই না। আপনি এখন আসতে পারেন, দরকার পড়লে আবার আপনাকে ডেকে পাঠাবো। অম্বরীশ বাবু ঘাড় নেড়ে চুপচাপ চলে যাচ্ছিলেন। বিক্রম ওনাকে ডেকে বললেন, শুনুন, ফ্ল্যাটটা আমরা সিল করে দিচ্ছি যতদিন না পর্যন্ত এই কেসের সমাধান হচ্ছে। আর আপনি এরপর থেকে কাউকে ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে তার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন। অম্বরীশ বাবু চলে গেলে বিক্রম বলল, অজিত, এই ফ্ল্যাটটা সিল করে চাবিটা আমাকে দিয়ে দেবে। আর অনল, তুমি হাসপাতালে গিয়ে শুভমের খবরটা নেবে। বিক্রম কতগুলো ফাইল নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠতে উঠতে হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। ফোনে কথা বলে ও সঙ্গে সঙ্গে অনলকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। হ্যাঁ ডক্টর রায়, বলুন। দেখুন অফিসার, ছেলেটার অবস্থা অত্যন্ত সংকটজনক। ওকে অনেক বেশি পরিমাণে ড্রাগ দেওয়া হয়েছিল, যার জন্য ওইভাবে অজ্ঞান হয়ে যায়।
এখনো পর্যন্ত ওর জ্ঞান আসেনি। কিন্তু ডক্টর রায়, ছেলেটির বাঁচা আমাদের জন্য খুবই জরুরি। ওর বয়ান এই কেসে খুবই গুরুত্বপূর্ণ। আমি সবই বুঝতে পারছি, কিন্তু জ্ঞান ফিরলেও সে কথা বলার মতো অবস্থায় থাকবে তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না। এমনও হতে পারে যে হয়তো কোমায় চলে গেল, আর একবার কোমায় চলে গেলে সেই ব্যক্তি আবার কবে সুস্থ স্বাভাবিক হবে সেটা বলা খুব মুশকিল। ওনাদের কথার মাঝখানে একজন নার্স এসে বলল, ডক্টর রায়, পেশেন্টের মনে হয় জ্ঞান ফিরছে, আপনি তাড়াতাড়ি একবার আসুন। কথাটা শুনে ওদের অপেক্ষা করতে বলে ডক্টর রায় তাড়াতাড়ি আইসিইউ এর ভেতরে গেলেন। কিছুক্ষণ পরে ডক্টর রায় বাইরে এসে বলেন, অফিসার, আমি খুবই দুঃখিত। কেন ডক্টর রায় এইভাবে কথা বলছেন কেন? শুভমের অবস্থা। বিক্রম কথাটা শেষ করার আগেই চাদরে ঢাকা একটা মৃতদেহ আইসিইউ এর ভেতর থেকে দুজন ওয়ার্ড বয় বাইরে নিয়ে এলো। মৃতদেহটার মুখ থেকে কাপড় সরাতেই বিক্রম দেখতে পেল ওটা শুভম। ডক্টর রায় বললেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেও কিছুই করতে পারলাম না। ওনারা ওখান দিয়ে চলে গেলে অনল বলল, স্যার এবার আমরা কি করব? শেষ একটা সূত্র ছিল, কিন্তু এত সহজে সবকিছু শেষ হতে পারে না। আমরা ওই ফ্ল্যাট থেকে অনেকগুলো ফাইল পেয়েছি, ওগুলো দিয়েই আমাদের এগোতে হবে। তার আগে এতদিনের সমস্ত তথ্য গুছিয়ে নিতে হবে। ওরা দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে অফিসে আসে। নিজের কেবিনে এসেই বিক্রম অনলকে বলে, তুমি একটা ডায়েরি আর পেন নিয়ে বসো, আমি যা যা বলবো সেগুলো সব লিখে রাখবে। ঠিক আছে স্যার। এই কেসে এখনো পর্যন্ত কতজনের নাম উঠে এসেছে? স্যার 3 জন, ওই রাঘব দত্ত, কুণাল রায় আর শুভম রক্ষিত। রাঘবের ব্যাপারে আমরা কি কি জানতে পেরেছি? ওই গুরুদাস কলেজের কমার্সের 2য় বর্ষের ছাত্র, হাত খরচের জন্য মাঝে মাঝে বাইক রেস করে। এমন অভিযোগ আছে যে অন্যদের বাইক নাকি ইচ্ছাকৃতভাবে গন্ডগোল সৃষ্টি করে যাতে তারা হেরে যায়। একটা ফ্ল্যাটে ভাড়া থাকতো, কলেজের সহপাঠীদের সঙ্গে বেশ ভালোই ভাবছিল। এমনকি কলেজের এক দারোয়ান বংশীর সঙ্গেও বেশ ভাবছিল। আরও একটা অভিযোগ আছে স্যার, কলেজের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার। ফ্ল্যাটে কিছু অচেনা লোকের আনাগোনা ছিল, যাদের মধ্যে একজন হাতে ওই কাকড়া বিছের ট্যাটু ছিল। ওগুলো সবটা লিখে রাখো। রাঘবের মৃতদেহ নিয়ে কি কি খটকা ছিল সেগুলো লেখো। খটকা? সেগুলো তো আমি বলছি। 1, পুলিশ যখন রাঘবের মৃতদেহ উদ্ধার করে তখন ওর শরীরে 2টো গুলির চিহ্ন ছিল, কিন্তু ওর বন্ধুরা একটাই গুলির শব্দ শুনতে পেয়েছে। 2, ওর মৃতদেহ রেস্টুরেন্টের যে জায়গায় পাওয়া গিয়েছিল সেখানে মূলত কোনো কাস্টমার যায় না, তাহলে রাঘব কেন গিয়েছিল? 3, পোস্টমর্টম করার পর জানা যায় রাঘবের মৃত্যু গুলিতে নয়, হার্ট অ্যাটাকের ফলে হয়েছে। আর এই হার্ট অ্যাটাকটা স্বাভাবিক নয়, এমন কোনো ড্রাগ ওকে দেওয়া হয়েছিল যার জন্য ওর হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়, কিন্তু এখনো পর্যন্ত ড্রাগের ব্যাপারে কিছু জানা যায়নি। স্যার এরপর কুণাল। হ্যাঁ বলো। গুরুদাস কলেজের কমার্সের 2য় বর্ষের ছাত্র, রাঘবের সঙ্গে একই ফ্ল্যাটে ভাড়া থাকতো। ওর রুমমেট নম্র, ভদ্র, শান্ত প্রকৃতির ছেলে, সবার সঙ্গেই সদ্ভাব ছিল। তবে মাস 3 আগে রাঘবের সঙ্গে ঝামেলা হয়, তখন থেকেই কুণাল ফ্ল্যাট ছেড়ে দেয়। পুলিশের জেরায় জানিয়েছে যে রাঘব নাকি টাকা দিয়ে অন্যদের বাইকে গন্ডগোল সৃষ্টি করত, আর সেটা কুণাল জানতো, আর সেটা নিয়েই রাঘবের সঙ্গে ওর ঝামেলা হয়। কিন্তু তদন্তে আরও জানা গেছে রাঘব যে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করত সেটাও কুণাল জানত, আর এই কাজে ওকে সাহায্য করে বংশী। তো এই বংশীর বিরুদ্ধেও কুণাল অভিযোগ জানিয়েছিল, কিন্তু পরে সে নিজেই অভিযোগ তুলে নেয়। অভিযোগ তুলে নেওয়ার সঠিক কারণটা জানা যায়নি। এর সঙ্গে আরও লিখে রাখো যে মাস 3 আগে কুণাল বাড়ি গিয়েছিল, তখনই ওর আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা গিয়েছিল, কিন্তু বাড়ির লোক জিজ্ঞেস করায় কোনো সঠিক জবাব দেয়নি। ও কলকাতায় ফেরার কিছুদিন পরে ওর বাবা মা বোন কলকাতায় আসে, কিন্তু তারপর থেকে তাদেরও কোনো খোঁজখবর নেই। এই সবটাই ওদের প্রতিবেশী শ্যামল বাবুর থেকে জানা।
হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। এরপরে শুভম রক্ষিত। বলো। অনল কিছু বলার আগেই বিক্রম ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে উঠল, অজিত, দরজার বাইরে কষ্ট করে না দাঁড়িয়ে থেকে ভেতরে এসে বসো, আর ভিতরে আসার আগে আমার জন্য 1 কাপ চা আনতে বলো বিলাসকে। বিক্রম যে এরকম কিছু বলবে সেটা অনল আশা করেনি। দরজা দিয়ে অজিত ভেতরে এসে বলল, না মানে স্যার, আমি আসলে আপনাকে ওই ফ্ল্যাটের চাবিটা দিতে এসেছিলাম। হ্যাঁ, টেবিলে রাখো। আর চাবি দিতে তো অনেকক্ষণ আগে এসছো, শুধু শুধু বাইরে দাঁড়িয়ে পা ব্যথা না করলেই পারতে। স্যার আমি আসছি, আমি বিলাসকে বলে দিচ্ছি, ও আপনাকে চা দিয়ে যাবে। ঠিক আছে। সেদিন তোমাকে যে টিপসটা দিলাম সেটা তুমি বোধহয় গুরুত্ব দাওনি, যদি দিতে তাহলে। অজিত চলে গেলে অনল বলে, স্যার ব্যাপারটা কিরকম হলো? মানে উনি কি দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলেন, আর আপনি কি করে বুঝলেন? বিক্রম অনলের কথা শুনে মুচকে হেসে বলে ওঠে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল। আসলে ওর পারফিউমের গন্ধটাই ওকে বারবার বিপদে ফেলে দেয়। এর আগেও এরকম ঘটেছে। আমার অজিতকে কিরকম যেন গন্ডগোলের লাগছে। তখনও তো এই ফ্ল্যাটে ঢোকার সময় আটকাচ্ছিল। আরে কোনো গন্ডগোলের কিছু নেই, আসলে এই কেসটা তো ওই দেখছিল। এখন হঠাৎ করে কেসটা আমাদের কাছে আসায় ওর হয়তো একটু খারাপ লাগছে। কেন, এতে খারাপ লাগার কি আছে স্যার? দেখো, একটা কেস শুরু থেকে ইনভেস্টিগেট করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, এই সবটা করার পর কাউকে যদি সেই কেসটা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো খারাপ লাগাটা স্বাভাবিক। ওর জায়গায় যে কেউ থাকলে তার খারাপই লাগতো। যাই হোক, এখন এইসব ছাড়ো, শুভম রক্ষিতের ব্যাপারে কি জানা গেছে সেটা বলো। সেরকম কিছুই এখনো পর্যন্ত জানা যায়নি। রাঘবের সঙ্গে একই ফ্ল্যাটে মাস 3 আগে থেকে থাকতে শুরু করে। রাঘবের মৃত্যুর পর থেকে নিখোঁজ ছিল। পরে যে ফ্ল্যাটে থাকতো সেখান থেকেই অচৈতন্য অবস্থায় পুলিশ ওকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে আসার পর মারা যায়। শরীরে অত্যাধিক মাত্রায় ড্রাগের জন্যই মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আসেনি। ঠিক আছে। আচ্ছা, তুমি এক কাজ করো, একবার অজিতকে জিজ্ঞেস করবে ওই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখেছে কিনা। যদি না দেখে থাকে তাহলে তুমি ফুটেজটা নিয়ে আসবে। বিক্রমের কথা মতো অনল বেরিয়ে পড়ে। ও চলে গেলে বিলাস এসে বিক্রমকে 1 কাপ চা দিয়ে যায়। বিক্রম ওকে জিজ্ঞাসা করে, বিলাস, ডিআইজি স্যার এসছেন? না স্যার, উনি এখনো আসেননি। ঠিক আছে। বিলাস চলে গেলে বিক্রম রাঘবের ফ্ল্যাট থেকে পাওয়া কাগজপত্রগুলো দেখতে দেখতে ভাবে, সবকটা কাগজেই কলেজের নাম, ছেলে মেয়েদের নাম আর তাদের নামের পাশে রক্তের গ্রুপ লেখা। গুরুদাস কলেজের যে তালিকাটা রাঘব বংশীকে ঘুষ দিয়ে এনেছিল সেটার সঙ্গে ফ্ল্যাট থেকে পাওয়া তালিকাগুলোর মিল আছে। তার মানে এগুলো কোনো না কোনো কাউকে কোনোভাবে কলেজের কাউকে ঘুষ দিয়েই ওরা আদায় করেছে। কিন্তু কোনো কলেজে কবে রক্তদান হচ্ছে সেটা কি করে জানবে? আর কলেজগুলো তো খুব একটা কাছাকাছি নয়। তাহলে বিক্রমের কি মনে হতে ও গুরুদাস কলেজের প্রিন্সিপালকে ফোন করে। নমস্কার স্যার, আমি বিক্রম চ্যাটার্জি বলছি, রাঘবের কেসের ইনভেস্টিগেটিং অফিসার। হ্যাঁ বলুন। আপনাদের কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল? হ্যাঁ, বছরে কোনো না কোনো সময় আমরা আয়োজন করেই থাকি। এই বছরও করা হয়েছিল। স্বাধীনতা দিবসের আগের দিন আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস। ওই দিনই আমরা আয়োজন করেছিলাম। একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে, মুক্তধারা, ওরাই পুরো ব্যবস্থাটা দেখে। আমাদের প্রায় সব ছাত্রছাত্রী রক্তদান করে। ধন্যবাদ স্যার। এই সংস্থার ঠিকানাটা কি দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিকানাটা লিখে নিয়ে বিক্রম ফোনটা রেখে দেন। এক এক করে সব কটা কলেজেই ফোন করে খবর নেয়। প্রত্যেকটা কলেজেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ওই স্বাধীনতা দিবসের আগে বা পরে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রত্যেকটা শিবির মুক্তধারা স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে হয়েছিল। বিক্রম ওই সংস্থায় ফোন করে রাঘব কুণালের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওরা কেউই এই নামের কাউকে চেনে না। তখন শুভমের নাম বলায় ওরা জানায় এই নামের একজন কর্মচারী ওদের আছে, তবে বেশ কিছুদিন ধরে কাজে আসছে না। তবে এই শুভম আর পুলিশের খোঁজ করা শুভম এক কিনা
সে ব্যাপারে তারা কিছু জানে না। ওরা যে শুভমকে চেনে তার একটা ছবি বিক্রম ওদেরকে মেইল করে পাঠাতে বলে। ফোন রেখে দেওয়ার কয়েক মিনিট পরে ওদের তরফ থেকে একটা মেইল আসে। বিক্রম মেইল খুলে ফটোটা দেখেই চিনতে পারে। ও মনে মনে ভাবে, তার মানে শুভমই রাঘবকে জানাতো কোন কলেজে কবে রক্তদান হচ্ছে, কিন্তু এইসব তালিকা নিয়ে ওরা করতোটা কি? আর ওদের দুজনকেই বা কে খুন করলো? জটটা খুলেও খুলছে না। বিক্রম কাগজগুলো নাড়াচাড়া করতে করতে এক জায়গায় ওর চোখটা আটকে গেল। প্রতিটা তালিকাতেই বেশ কয়েকজনের নামের পাশে লাল কালি দিয়ে চিহ্ন দেওয়া। ও চটপট একটা কাগজে ওইসব ছাত্রছাত্রীদের নাম, কলেজের নাম, রক্তের গ্রুপ লিখে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের কেবিন থেকে বেরোতেই যাবে, ফোনের স্ক্রিনে ডক্টর বিশ্বাসের নাম ফুটে উঠল। ফোনটা ধরে কানে দিতেই ও প্রান্ত থেকে শোনা গেল, বিক্রম, তুমি একবার আমার ল্যাবে আসতে পারবে? বিক্রম ওনার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে আর একটা প্রশ্ন করল, আপনি কি ওই ড্রাগের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? আমি জানতে পারিনি, তবে এই বিষয়ে জানে এমন একজনকে আসতে বলেছি। সে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আচ্ছা, আমি আসছি। বিক্রম ফোনটা রেখে দিয়ে অজিতকে ডেকে পাঠায়। ওকে ওই কাগজটা ধরিয়ে দিয়ে বলে, তোমার উপর যথেষ্ট ভরসা আছে, আর সেই ভরসা থেকেই তোমাকে একটা কাজ দিচ্ছি। এই যে এখানে যাদের নাম আছে তাদের প্রত্যেকের কলেজ গিয়ে খোঁজ খবর নাও। এরা কোথায় থাকে, এদের পরিবারে কে কে আছে, এদের ব্যাপারে সব রকমের তথ্য আমার আজকের মধ্যেই চাই। অজিত ঘাড় হেলিয়ে বিক্রমের হাত থেকে কাগজটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বিক্রমও ল্যাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আরে এসো এসো বিক্রম, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ডক্টর অমিতাভ সেন, আর ডক্টর সেন ও হচ্ছে বিক্রম চ্যাটার্জি, সিনিয়র অফিসার অফ ক্রাইম ব্রাঞ্চ। নমস্কার ডক্টর সেন। পরিচয় পর্ব মিটে গেলে ডক্টর বিশ্বাস বলেন, রাঘবের শরীরে যে ড্রাগ পাওয়া গেছে সেই ব্যাপারে ডক্টর সেন আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন। তাই জন্যই ওনাকে আজকে আসতে বলেছি। তোমাকে আর একটা কথা বলে রাখি, শুভমের শরীরেও কিন্তু ওই একই রকমের ড্রাগ পাওয়া গেছে। ডক্টর বিশ্বাসের কথা শেষ হতেই ডক্টর সেন বলতে শুরু করেন, আমি ডক্টর বিশ্বাসের কাছ থেকে ড্রাগের কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টটা দেখেছি। এই ড্রাগটা এখনো বাজারে আসেনি। আজ থেকে প্রায় 10 বছর আগে একজন প্রফেসর এই ড্রাগটা তৈরি করেছিলেন, কিন্তু এর খারাপ দিকটা বুঝতে পেরে উনি তৎক্ষণাৎ এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাগজপত্র পুড়িয়ে দেন, যাতে এটা কোনোভাবেই কোনো অসৎ লোকের হাতে না পড়ে। ডক্টর সেন, এখন কি কোনোভাবে ওনার সঙ্গে কথা বলা যাবে? আসলে এই কেসটার জন্য ওনার সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। আমি বুঝতে পারছি অফিসার, কিন্তু ডক্টর রুদ্র তো আর বেঁচে নেই। মানে উনি কিভাবে, কবে মারা গেলেন? আসলে যেই সময় উনি এই ড্রাগটার আবিষ্কার করেছিলেন তার সপ্তাহখানেক পরেই একটা দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়। পুলিশের অনুমান ছিল পাহাড়ের ধার দিয়ে যাওয়ার সময় অসাবধানতার কারণে হয়তো উনি পা পিছলে খাদে পড়ে গিয়েছিলেন। এমনকি ওনার মৃতদেহটাও পুলিশ উদ্ধার করতে পারেননি। পাহাড়, খাদ, মানে এই পুরো ঘটনাটা কোথায় ঘটেছিল? তাহলে শুনুন, পুরো ঘটনাটাই বলি। আজ থেকে 10 বছর আগে আমরা দুজনেই আনন্দমোহন কলেজের প্রফেসর ছিলাম। আমি কেমিস্ট্রির আর ডক্টর রুদ্র ছিলেন বোটানির। উনি আমার সিনিয়র ছিলেন, কিন্তু আমাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। সেই বছরই কলেজ থেকে প্রথম ট্যুরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। এই এপ্রিলের মাঝামাঝি 29 ছাত্র আর 5 জন প্রফেসর মিলে 1 সপ্তাহের জন্য আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বেশ ভালোই কাটছিল। আমাদের হোটেলটা ম্যাল থেকে বেশি দূরে ছিল না, তাই প্রায়ই আমরা বিকেলের দিকে দুজনে মিলে আশেপাশে ঘুরতে বেরোতাম। একদিন এরকমই ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে স্থানীয় একজন লোক মংলুর পরিচয় হয়। একদিন গল্প করতে করতে মংলুই আমাদেরকে ওখানকার এক পাহাড়ি ফলের ব্যাপারে বলে। ফলটার বিশেষত্ব হচ্ছে ওটা দেখতে অত্যন্ত সুস্বাদু হলেও যে একবার খাবে তার মৃত্যু অবধারিত। আর শুধু তাই নয়, ওই গাছের পাতা নাকি ফলের থেকেও বিষাক্ত। তবে এই ফল যদি খুব ভালো করে সেদ্ধ করে খাওয়া হয় তাহলে কোনো বিপদের আশঙ্কা থাকে না। রুদ্রদার বরাবরই সব বিষয়ে কৌতূহল একটু বেশি, তাই ওই ফলের গাছ দেখার জন্য মংলুকে বলে। ও প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রুদ্রদা কিছু টাকা দেবে বলায় তারপরে রাজি হয়েছিল।
ম্যাল থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ের উপরে একটা মন্দির আছে। সেই মন্দিরের আশেপাশেই ওই ফলের গাছ পাওয়া যায়। একদিন আমরা 3 জন মিলে ওই মন্দিরে যাই। মঙ্গলু আমাদেরকে ফলের গাছটা চিনিয়ে দেয়। রুদ্রদা কয়েকটা ফল আর ওই পাতা ছিঁড়ে একটা ব্যাগে ভরে নেয়। তখনও রুদ্রদার মাথায় ঠিক কি চলছিল সেটা আমি বুঝতে পারিনি। সেদিনের মতো আমরা হোটেলে ফিরে আসি। রুদ্রদা হোটেলে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কোথাও একটা বেরিয়েছিল। পরের দিন সকাল সকাল আমাকে নিয়ে গেলেন ওখানকারই একটা কলেজে, জ্ঞানজ্যোতি কলেজে। ওখানে গিয়েই জানতে পারলাম যে ওই কলেজের বোটানির প্রফেসর কার্তিক ঘোষ, উনি আসলে রুদ্রদার বন্ধু। আগের দিন রুদ্রদা এনার সাথেই দেখা করতে গিয়েছিলেন। উনি কলেজের প্রিন্সিপালকে বলে বিশেষ অনুমতি পাইয়ে দিয়েছিলেন যাতে রুদ্রদা ওই ফল আর গাছের পাতা নিয়ে এখানকার ল্যাবে রাতের বেলা একটু ওই পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এত দূর একটানা বলে ডক্টর সেন থামলেন। বিক্রম ওনাকে জিজ্ঞেস করলো, তারপরই শুরু হলো পরীক্ষা নিরীক্ষা। সারাদিন ধরে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আর রাত্রিবেলা ল্যাবে গিয়ে পরীক্ষা। রুদ্রদা আমাকে ওর সাথে নিয়ে যেত। ওনার উৎসাহ দেখে আমিও মাঝে মাঝে অবাক হয়ে যেতাম। 1 সপ্তাহ পর বাকিরা ফিরে গেলেও আমি আর রুদ্রদা রয়ে গিয়েছিলাম। মাস 3 পরীক্ষার পর ধীরে ধীরে ফল পেতে লাগলাম। কিন্তু পরীক্ষার ফল ভালো হওয়ার পরিবর্তে খারাপ হলো। কেন? পরীক্ষার ফলে এমন একটা ড্রাগ তৈরি হয়েছিল যেটার সাধারণত কোনো রং বা গন্ধ কিছুই নেই, কিন্তু কোনোভাবে শরীরের অতিরিক্ত মাত্রায় প্রবেশ করলে মৃত্যু অবধারিত। এটা তো স্বাভাবিক যে বিষাক্ত ফল থেকে বিষাক্ত জিনিসই তৈরি হবে। হ্যাঁ, আসলে ফলটা যদি ভালো করে সেদ্ধ করা হয় তাহলে আর বিষাক্ত থাকে না। তাই রুদ্রদা ভেবেছিল এটা থেকে যদি কোনো ভালো কিছু করা যায়। কিন্তু পরীক্ষাটা একদিকে যেমন অসফল হলো, ঠিক তেমনই সফলও হলো। মানে? এই ড্রাগটা তৈরি করার পর রুদ্রদার কাছে বিভিন্ন রকমের মানুষের ফোন আসতে শুরু করে। মানে শুধু তাই নয়, এর সাথে মোটা অঙ্কের টাকার অফারও এসেছিল। কেন? না, সে ব্যাপারে তো আমি কিছু জানি না। উনি কি ওই অফারগুলোতে রাজি হয়েছিলেন? দেখুন, আমি যতদূর জানি উনি রাজি হননি, কারণ এইসব ফোন আসা শুরু হতেই উনি সমস্ত কাগজপত্র সব পুড়িয়ে দিয়েছিলেন। এই ড্রাগটার ব্যাপারে আপনি আর কি কি জানেন? না, খুব বেশি কিছু তো জানি না। দেখুন, যেইটুকু জানি সবটাই আপনাকে বললাম। আচ্ছা, এই ড্রাগটা দিয়ে কাউকে মেরে ফেলা যায়? অল্প পরিমাণে দিলে সেরকম কিছু নাও হতে পারে, শুধু ঝিমুনি, মাথা ঘোরা এইসব হতে পারে। কিন্তু প্রতিদিন একটু একটু করে নিলে হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু এর যেহেতু কোনো রং বা গন্ধ নেই, তাই এটা যদি কোনো শরবতের সঙ্গে বেশি পরিমাণে মিশিয়ে দেওয়া হয় তাহলে আপনি বলতে চাইছেন যদি কেউ শরবতের সঙ্গে এই ড্রাগ বেশি পরিমাণে মিশিয়ে দেয় তবে মৃত্যু ঘটবে? হ্যাঁ, আমি দুজনেরই পোস্টমর্টমের রিপোর্ট দেখেছি, আর আমি নিশ্চিত কেউ ইচ্ছে করে ওদের বেশি ড্রাগ দিয়েছিল যাতে বাঁচার কোনো সুযোগই না থাকে। এই ড্রাগটা শরীরে প্রবেশের কতক্ষণ পর কাজ করতে শুরু করে? তা প্রায় 1 ঘন্টা পর থেকে। আর ওনার মৃত্যু কবে হয়েছিল? আমাদের ফেরার দিন সকালবেলা উনি হঠাৎ করে আমাকে বললেন ওনার নাকি কার্তিক বাবুর সঙ্গে দেখা করতে যাওয়ার আছে। কিন্তু বিকেল হয়ে যাওয়া পর্যন্ত উনি না ফেরায় আমি ওনাকে ফোন করি। অনেকবার ফোন করলেও উনি একবারও ধরেননি। তখন আমি কার্তিক বাবুকেই ফোন করি। উনি আমাকে বলেন যে রুদ্রদা নাকি ওনার সঙ্গে দেখা করতেই আসেননি। সেটা শোনার পরেই আমি আর দেরি না করে লোকাল থানায় যোগাযোগ করব বলে ঠিক করি। হোটেল থেকে বেরোতেই যাব, হঠাৎ তখনই হোটেলে পুলিশ আসে রুদ্রদার খোঁজে। ওনারাই আমাকে জানায় রুদ্রদা নাকি পাহাড় থেকে নিচে খাদে পড়ে গেছেন। ওনারা কি করে জানলেন? একজন স্থানীয় ছেলে পুলিশকে খবর দেয়। ওনারা লোক লাগিয়ে তল্লাশি করে রুদ্রদার আইডি কার্ড আর হোটেলের একটা বিল খুঁজে পান। সেখান থেকেই হোটেলে খবরটা দিতে আসেন। কিন্তু 3 দিন ধরে তল্লাশি করেও রুদ্রদার মৃতদেহটা খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পরে আমিও কলকাতায় ফিরে আসি। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর সেন। আর একটা সাহায্য করতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আপনারা যে হোটেলে ছিলেন তার ঠিকানা আর কার্তিক বাবুর ঠিকানা, ফোন নাম্বারটা আমার লাগবে। হোটেলের নামটা আমি আপনাকে বলতে পারি, কিন্তু কার্তিক বাবুর সঙ্গে তো আমার আর কোনো যোগাযোগ নেই। আপনি বরং ওই কলেজে গিয়ে একবার খোঁজ নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হোটেলের নামটাই বলুন। আনন্দমোহন, এই ভানু ভবন থেকে হেঁটে 20 মিনিট মতন। ডক্টর সেনের মুখ থেকে ভানু ভবন নামটা শুনে বিক্রম অবাক হয়ে গেল। ও মনে মনে বলল, আমি এতদিন শুধু কলকাতায় ভানু ভবন খুঁজছিলাম। ভানু ভবন তো কলকাতার বাইরেও হতে পারে।
সাধারণ ব্যাপারটা আমার মাথায় আসেনি। তার মানে এই কেসের সমস্ত জটগুলো সমাধান কলকাতায় নয়, অপরূপ সৌন্দর্যের অধিকারী দার্জিলিং এর পাহাড়ে লুকিয়ে আছে। ওকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ডক্টর সেন জিজ্ঞেস করেন, অফিসার কি হলো? না কিছু না ডক্টর সেন, আপনি আমার অনেক উপকার করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলা শেষ করে বিক্রম ওখান দিয়ে বেরিয়ে যায়। অফিসে এসেই সোজা ডিআইজি স্যারের কেবিনের দিকে যায়। কিছুক্ষণের মধ্যেই অনলও সিসিটিভি ফুটেজ নিয়ে অফিসে হাজির হয়। ওকেও বিক্রম ডিআইজি স্যারের কেবিনে চলে আসতে বলে। ডক্টর সেনের কাছ থেকে শোনা পুরো ঘটনাটা বিক্রম ডিআইজি অরুণ সান্যালকে বলে। সবটা শুনে উনি বিক্রমকে জিজ্ঞেস করেন, তোমার কি মত বিক্রম? স্যার, আমার মনে হচ্ছে এর পেছনে অনেক বড় চক্র আছে। রাঘব, শুভম এরা হলো চুনোপুটি। রাঘব বোয়ালরা এখনো পর্দার আড়ালেই আছে। উনি বিক্রমের মত শুনে সহমত পোষণ করেন। ওনারা ঠিক করেন ওনারাও দার্জিলিংয়ে যাবেন। এরপর ওনারা অনলের আনা সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করেন। ওটা দেখতে দেখতে একটা জায়গায় গিয়ে বিক্রমের চোখটা আটকে যায়। ও আরো ভালো করে দেখার জন্য ফুটেজটা আবার চালায়। এবার সকলেই স্পষ্ট দেখতে পায় শুভম একটা শরবতের গ্লাসে কিছু একটা মিশিয়ে তারপর সেটা রাঘবকে খেতে দিচ্ছে। এটা দেখে ওনারা বুঝতে পারেন রাঘবকে আসলে শুভমই বিষ দিয়ে হত্যা করেছে। এর মাঝে অনল হঠাৎ বলে ওঠে, স্যার তাহলে তো কেসটা সলভ হয়েই গেল। বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বলছি আমি কি তাহলে দুদিনের ছুটি নিতে পারি স্যার? বিক্রম মুখে কিছু না বলে চুপচাপ ঘাড় হেলিয়ে সায় দেয়। অনল ওখান থেকে চলে যাওয়ার পর ডিআইজি অরুণ সান্যাল ওকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বিক্রম, তোমাকে এমন চুপচাপ দেখাচ্ছে? স্যার আসলে আমি ঠিক সন্তুষ্ট হতে পারছি না। কেন? রাঘবকে কে বিষ দিয়েছিল সেটা আমরা এই ফুটেজে দেখলাম, কিন্তু গুলি কে করলো? এই হত্যার কেসের সঙ্গে জড়িত এমন অনেক প্রশ্ন আছে যার সঠিক কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেমন? বিক্রম একটা ফাইল ওনার দিকে এগিয়ে দিয়ে বলে, স্যার এখানে সবটা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। ফাইলটা পড়ে নিয়ে অরুণবাবু জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি করতে চাও? স্যার আমাদের এখানেই থেমে গেলে হবে না, সব রাঘব বোয়ালদের ধরে কেসটা পুরোটা সমাধান করতে হবে। আর সেটা করতে গেলে আমাদের দার্জিলিংয়ে যেতে হবে। তার জন্য আপনার অনুমতি চাই। অরুণবাবু সামান্য হেসে বলে ওঠেন, আমি তোমার থেকে ঠিক এই উত্তরটাই আশা করেছিলাম। আমি কালকে সকালে তোমাকে সবটা জানাচ্ছি। ঠিক আছে স্যার, আর একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই। হ্যাঁ বলো। আমি কালকে কুণালের সঙ্গে একবার কথা বলতে চাই, ওকে কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ তা বেশ, তো কথা বলে তোমার যা জানার আছে সব জিজ্ঞেস করে নাও। ধন্যবাদ স্যার। বিক্রম ওনার সাথে কথা বলে ওখান থেকে বেরিয়ে চলে যায়। নিজের কেবিনে এসে চেয়ারে গা এলিয়ে বসে। তখন ওর ফোনে অজিতের ফোন আসে। ফোনটা ধরে বিক্রম বলল, হ্যাঁ বলো অজিত, কি কি খবর পেলে? স্যার আপনি যে 15 জন মতন ছাত্রছাত্রীর নাম দিয়েছিলেন তারা সবাই এখন কলকাতাতেই আছে। আর এদের নিজের লোক বলতে কেউ নেই, এরা সবাই অনাথ। তাহলে এদের পড়াশোনার খরচ, থাকা খাওয়া এইসব কি করে চলতো? এরা সবাই ইচ্ছেডানা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করত। আমি ওখানে খোঁজ নিয়েছি। ওই সংস্থা থেকে কি জানতে পেরেছো? ওরা ওখানে বিভিন্ন রকম হাতের কাজ শিখত। ওদের তৈরি জিনিসগুলো ওই সংস্থা বিক্রি করার ব্যবস্থা করত। তারপর যা টাকা পেত সেটা ওইসব ছেলেমেয়েদের দিয়ে দিত। আর 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 কি? ওই সংস্থা মাঝে মাঝে বিভিন্ন কলেজে, ক্লাবে রক্তদান আরও অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করত। তখন এইসব ছেলেমেয়েদের ওরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করাতো। আবার কখনো কখনো এরা বিভিন্ন পুজো প্যান্ডেলেও ভলেন্টিয়ারের কাজ করত। এর জন্য ওদের টাকাও দিত। ওই সংস্থার হয়ে যারা কাজ করতো তাদের অনেককে ওরা কলকাতার বাইরেও অনেক জায়গায় কাজের জন্য পাঠাতো। আর কিছু? না স্যার। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে বিক্রম মনে মনে ভাবতে থাকে, এই সব কিছুর মধ্যে কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে।
কিন্তু এখনো পর্যন্ত সেই যোগসূত্রটার কাছেই পৌঁছতে পারলাম না। এর পেছনে অন্য কোনো গভীর চক্র চলছে, না হলে হঠাৎ করে দুটো ছেলেকে এইভাবে মারা হতো না। আর ওদের ফ্ল্যাটেই বা কারা আসতো? যে ট্যাটুর কথা রঘু বলল, ওই রকম তো আমাদের অপরাধীদের তালিকায় কারোর সঙ্গেই মিলল না। আমি কি তাহলে ভুল দিকে এগোচ্ছি? বিক্রমের হঠাৎ কি মনে হতে ও তাড়াতাড়ি রাঘব আর শুভমের কল ডিটেলসটা দেখতে লাগলো। ওটা ভালো করে দেখতে দেখতে ও হঠাৎ খেয়াল করলো দুজনেরই কল লিস্টে একটা নম্বর থেকে 2 সপ্তাহ আগেও অনেকবার ফোন এসেছে। এমনকি ঘটনার দিন সকালেও রাঘব ওই নাম্বারে একবার কল করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে রাঘবের মৃত্যুর 1 ঘন্টা পর থেকে আর ফোন আসেনি। শুভমের ফোনে রাঘবের মৃত্যুর পরেও 2-1 বার ওই নম্বর থেকে ফোন এসেছে, কিন্তু তারপরে আর আসেনি। এটা দেখে বিক্রম মনে মনে বলে, তার মানে এই নাম্বারটা যার, সে জানতো এই নাম্বারে ফোন করলে আর কেউ ধরবে না, তাই আর কোনো ফোন করেনি। এর থেকে নিশ্চিত যে রাঘবকে মারার প্ল্যানটা অন্য কারোর। আর এই প্ল্যানটা যার, সেও ওই দিন রেস্টুরেন্টে ছিল। রাঘব আর শুভমকে বিষ একজনই দিয়েছে। ওর ভাবনার মাঝে ফোনটা আবার বেজে উঠল। ফোনটা ধরে কানে দিতেই ও প্রান্ত থেকে অনলের গলার স্বর শুনতে পেল। স্যার, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। এখন যখন মনে পড়েছে তখন সময় নষ্ট না করে বলেই ফেলো। ওই রেস্টুরেন্টের আরও একটা শাখা আছে, ওখানে নাকি কুণাল পার্ট টাইম ওয়েটারে কাজ করত। এটা তুমি কি করে জানলে? আসলে আমি ভুল করে রাঘবের জায়গায় কুণালের ছবি ওখানকার কর্মচারীদের দেখিয়েছিলাম। তখন ওখানকার ম্যানেজার রজতবাবু ওর ছবি দেখে চিনতে পারেন। উনিও আমাকে একই খবরটা দেন। আর নতুন রেস্টুরেন্টের উদ্বোধনের দিন পুরনো শাখার সমস্ত কর্মচারীরা উপস্থিত ছিল। তার মানে ঘটনার দিন কুণাল প্রথম থেকেই রেস্টুরেন্টে ছিল, পরে আসেনি। বাহ, এই প্রথম মনে হয় তুমি ভুল করেও ঠিক কাজ করেছো। আচ্ছা, কাল সকাল সকাল চলে আসবে, ডিআইজি স্যারের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। ঠিক আছে স্যার। ফোন রেখে দিয়ে বিক্রম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হাত উল্টে ঘড়িতে সময়টা দেখে নিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে ইন্টারোগেশন রুমের দিকে পা বাড়ায়। বিক্রম হঠাৎ এই সময় এখানে আসবে সেটা কুণাল বোধহয় আশা করেনি, তাই ওকে দেখেই কিছুটা বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল। বিক্রম কুণালের সামনে থাকা চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে বলল, কুণাল, কি খবর? খবর মানে? বিক্রম চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, কিরে হঠাৎ তোতলাচ্ছিস কেন? আর তুই অভিনয়টা কোথা থেকে শিখেছিস? একদম বাজে শেখায় জানিস। অভিনয় শিখবো কেন স্যার? কারণ তুই এতদিন ধরে যা যা পুলিশকে বলেছিস সেই সবটাই মিথ্যে কথা। আর এতদিন ধরে যে ভালো মানুষের অভিনয়টা করেছিস সেটা আর পর্দা ফাঁস হয়ে গেছে। আর তাই অভিনয়টা একদম করিস না। হ্যাঁ, এবার চুপচাপ সব সত্যি কথা বলে ফেল, না হলে আগে যতটা মার খেয়েছিস তার থেকেও 10 গুণ বেশি মার খাবি। আমি যা জানি সবই তো বলে দিয়েছি। আপনারা বারবার এক প্রশ্ন করছেন কেন? আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। এবার আপনারা আমাকে ফাঁসি দিয়ে দিন, ব্যাস ঝামেলা শেষ। বিক্রম কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওর ফোনটা ধাতব শব্দ করে বেজে ওঠে। ইন্টারোগেশন রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে ফোন কানে নিয়ে ও প্রান্তের কথা শুনে নিয়ে বিক্রম ফোনটা নামিয়ে রাখে। ভেতরে আসার সময় কিছু একটা হাতে করে নিয়ে ঢোকে। কুণালের সামনে এসে ব্যঙ্গের সুরে বলে, কি যেন বলছিলিস? সব বলে দিয়েছিস তাই তো? কথা বলতে বলতে একটা বন্দুক ওর সামনে টেবিলের উপর রেখে বলে, এটা দিয়েই তো গুলি চালিয়েছিলিস। কিভাবে চালিয়েছিলিস আর একবার দেখা তো। কুণাল চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে। বিক্রমের একটা কথারও উত্তর দেয় না। বিক্রম আবার বলে, কি হলো? এক্ষুনি তো বেশ গলা দিয়ে স্বর বেরোচ্ছিল, এখন আবার চুপ করে আছিস কেন?
কিরে, কথা কানে যাচ্ছে না? বিক্রমের ধমক শুনে কুণাল বন্দুকটা হাতে নেয়, কিন্তু অনেক চেষ্টা করেও গুলি চালানোর জন্য ট্রিগার চাপতে পারে না। বিক্রম বন্দুকটা ওর হাত থেকে নিয়ে বলে, তুই তো কিছুই বললি না, আমি তাহলে বলি, ভুল হলে ঠিক করে দিস। বিক্রম। ডিআইজি অরুণ সান্যালের কণ্ঠস্বর শুনে বিক্রম পিছনে তাকিয়ে দেখে উনি, অনল আর অজিত দাঁড়িয়ে আছে। আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম স্যার। ওনাদের জন্য আগে থেকেই চেয়ার আনা ছিল। ওনারা একে একে এসে বসলেন। বিক্রম বলতে শুরু করলো, আপনাদেরকে এত রাতে এখানে ডেকে আনার জন্য দুঃখিত। সকাল পর্যন্ত অপেক্ষা করাটা সম্ভব নয়, তাই এখনই ডাকতে বাধ্য হলাম। আপনারা সবাই জানেন এতদিন আমরা একটা খুনের কেসের তদন্ত করছিলাম। সেটার একটা কিনারা হয়েছে, কিন্তু আসল অপরাধী এখনো অধরাই আছে। বিক্রমের কথাটা শুনে অনল ফস করে বলে ওঠে, শুভম তো। আগে পুরোটা শোনো, তারপরে কোনো সিদ্ধান্তে এসো। বিক্রম, তুমি বলো, আমরা শুনছি। হ্যাঁ স্যার, প্রথমেই বলি, এই কেসের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়, সেই শুরু থেকেই একটা বিষয় আমার খটকা ছিল। সেটা হলো রাঘবের মৃতদেহটা যেখান থেকে পুলিশ উদ্ধার করে সেখানে কোনো কাস্টমারের যাওয়ার কথা নয়। তাহলে ও কেন গেল? তার মানে রেস্টুরেন্টেরই কোনো কর্মচারী ওকে সাহায্য করেছিল ওখানে যেতে। কিন্তু সে কে? দ্বিতীয় খটকা, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী দুটো গুলি করা সত্ত্বেও রাঘবের মৃত্যু হয় বিষে, যে বিষ সম্পর্কে আমরা কেউই তখনও জানতাম না। তাহলে কি ও মারা যাওয়ার পর কেউ ওকে গুলি করেছিল, নাকি সম্পূর্ণ দুটো আলাদা লোক রাঘবকে মারার পরিকল্পনা করেছিল? এরপর কুণালকে পুলিশ রাঘবের খুনের অপরাধে গ্রেপ্তার করে। কুণালের কাছে রাঘবকে মারার উদ্দেশ্য ছিল ঠিকই, কিন্তু আমার সেটা যথোপযুক্ত কারণ বলে মনে হয়নি। কারণ যে উদ্দেশ্যর কথা ও জেরায় স্বীকার করেছে, সেটার জন্য কেউই কাউকে খুন করতে পারে বলে মনে হয় না। আর কুণালের মতো ছেলের পক্ষে সেটা সম্ভবও নয়। তারপর তদন্ত করতে গিয়ে আরও অনেক তথ্য আমাদের সামনে আসে, আর এসবের মাঝে প্রধান দুটো খটকা কোথাও একটা হারিয়ে যায়, বা বলা ভালো আমাদের নজর এড়িয়ে যায়। ধীরে ধীরে একটা করে জট খুলতে থাকে। কুণালের প্রতিবেশীর কাছ থেকে ওর সম্পর্কে জেনে বুঝতে পারি আমার সন্দেহটাই ঠিক ছিল। ও রাঘবকে গুলি করেনি, কিন্তু তার সাথে আরও কিছু তথ্য সামনে আসে। কুণালের পুরো পরিবার হঠাৎ করে উধাও হয়ে গেছে। একটা জট খুলতে না খুলতেই আরও একটা জট পাকিয়ে যায়। আমাদের একটা টিম কুণালের পরিবারকে খোঁজার কাজে লেগে পড়ে। এর মধ্যে আরও একটা মৃতদেহ আমরা পাই। মৃতের নাম শুভম রক্ষিত। তাকেও একই বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। এরপরে বিষটা সম্পর্কে আমরা বেশ কিছুটা হলেও তথ্য জানতে পারি। এই বিষটা শরীরে প্রবেশের 1 ঘন্টা পর থেকে কাজ শুরু করে। আমরা ঘটনার দিনের সিসিটিভি ফুটেজটা দেখি। ওইখানে লক্ষ্য করি শুভম একটা শরবতের গ্লাসে কিছু একটা মিশিয়ে রাঘবকে খেতে দিচ্ছে। ফুটেজের সময়টা উল্লেখ ছিল রাত 11:30। আর পোস্টমর্টমের রিপোর্টে রাঘবের মৃত্যুর সময় দেওয়া হয়েছে রাত 12:35। এটা থেকে আপনারা সবাই আন্দাজ করতেই পারছেন যে শুভম বিষ মিশিয়ে খাইয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে, যদি বিষ দিয়েই মারার পরিকল্পনা ছিল, তাহলে খুনগুলো করে ঝুঁকি নিতে গেল কেন? এতক্ষণ ধরে সবাই বিক্রমের কথাগুলো মন দিয়ে শুনছে। ওকে চুপ করতে দেখেই অজিত প্রশ্ন করলো, এতে ঝুঁকির কি আছে স্যার? খুনি হয়তো চায়নি রাঘব কোনোভাবেই বেঁচে যাক, তাই হয়তো ওকে মারার সব রকম পরিকল্পনা করেছিল। বিক্রম একবার অজিতের দিকে তাকিয়ে ওকে দেখে নিয়ে আবার বলতে শুরু করে, গুলি করলে অপরাধীর ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যেখানে এমন একটা বিষ দিয়ে মারার পরিকল্পনা করেছে যেটা সম্পর্কে কেউ জানেই না, আর যেটা শরীরে প্রবেশ করলে হার্ট অ্যাটাক মনে হবে। সেখানে নিজেকে ধরিয়ে দেওয়ার মতো বোকামির কাজ করাটা অনেকটাই অস্বাভাবিক, যদি না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কিরকম স্যার? বলছি, তোমরা সবেতেই বেশ তাড়াহুড়ো করো, সেটা কেস হোক বা অন্য কোনো কাজ। এবার অরুণবাবু একটু বিরক্ত হয়েই বললেন, তোমরা যদি ওকে বলতে না দাও তাহলে ও কি করে বলবে? ও যদি 5 সেকেন্ডের জন্য থামে তাহলেও সাংবাদিকের মতো তোমরা প্রশ্নের মান ছুঁড়ছো। এতই যদি অধৈর্য হয়ে পড়ো তাহলে যাদের সমস্যা তাদেরকে এখান থেকে নিয়ে চলে যেতে পারো। সবাই চুপ হতেই বিক্রম বলতে শুরু করলো,
সিসিটিভি ফুটেজটা আমি আবার চালিয়ে দেখছিলাম। তখন আমি লক্ষ্য করি রাঘবের জামা কাপড়, জুতো সবটাই একেবারে পরিষ্কার ঝকঝকে, কিন্তু ফরেন্সিক ল্যাবে থাকা ওর জামা কাপড়, জুতো সবেতেই কাদামাটি লেগে। কিন্তু ওর মৃতদেহ তো রেস্টুরেন্টের মধ্যেই পাওয়া গিয়েছিল। তাহলে এখান থেকে বুঝতে পারি রাঘব জীবিত অবস্থায় রেস্টুরেন্টের ওই স্থানে যায়নি। ও মারা যাওয়ার পর ওর মৃতদেহটা কেউ ওখানে নিয়ে যায়। অনলের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, কে? কুণালকে চুপ থাকতে দেখে বিক্রম বলে, এর উত্তর আমার থেকে ভালো কুণাল জানে। কি, তাই না? আচ্ছা আমি বলছি, আসলে রাঘবের মৃতদেহটা রেস্টুরেন্টের কোনো একজন কর্মচারী রেস্টুরেন্টের ভেতর এনেছিল, কারণ ওই জায়গায় বাইরের কারোর পক্ষে যাওয়া অসম্ভব। তাকে হয়তো মৃতদেহটা লুকানোর জন্য বলা হয়, তাই সে মৃতদেহটা দুহাত দিয়ে টেনে যখন নিয়ে আসছিল তখন খেয়াল করেনি মৃতদেহের জামায় তার হাতে লেগে থাকা হলুদের ছাপ রয়ে যাচ্ছিল, আর সেই হলুদ লাগা আঙুলের ছাপের সঙ্গে কুণালের আঙুলের ছাপ মিলিয়ে দেখা যায় দুটো সম্পূর্ণ এক। অজিত, তুমি কখনো শুনেছো নাকি খুনি খুন করার পর মৃতদেহ লুকানোর সময় হাতে হলুদ লাগায়, যাতে তার হাতের ছাপ প্রত্যক্ষ প্রমাণ হিসাবে থেকে যায়? প্রশ্নটা শুনে অজিত সহ বাকি সবাই চুপ করে বসে থাকে। বিক্রম বলে, পালাবার আর কোনো পথ নেই কুণাল। সব সত্যি করে খুলে বললে সাজা কম হলেও হতে পারে, না হলে তুমি শাস্তি পাবে, কিন্তু আসল অপরাধীরা নির্দ্বিধায় ঘুরে বেড়াবে। তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবারের কি হবে সেটা একবার ভেবে দেখেছো? শেষ কথাটা শুনে কুণালের চোখটা জল জল করে উঠল। বিক্রম সেটা লক্ষ্য করে বলল, তোমার পরিবার পুলিশ প্রোটেকশনে সাবধানে আছে। আমি একবার ওদেরকে দেখতে চাই। ওদের সাথে তুমি দেখা করতে পারবে, কিন্তু তখনই যখন তুমি সব সত্যিটা আমাদেরকে বলবে। ঠিক আছে, আমি সব বলবো। কুণাল বলতে শুরু করে, আপনি ঠিকই বলেছেন। রাঘবের মৃতদেহ আর বন্দুকটা কোথাও লুকিয়ে ফেলতেই আমাকে বলা হয়েছিল, কিন্তু তখন চারিদিকে এত লোক যে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তাই কী করব ভেবে না পেয়ে মৃতদেহটা রেস্টুরেন্টের ভেতরে রেখে দিই। তখনই কোনোভাবে আমার হাতের ছাপ ওর জামা কাপড়ে লেগে যায়। ওরা তোকে বললো আর তুই কচি খোকার মতন কাজটা করে ফেললি। আমাদের সঙ্গে মজা করা হচ্ছে? এর উত্তরটা আমি দিচ্ছি অজিত। শুভম ওকে হুমকি দিয়েছিল ও যদি এই কাজটা না করে তাহলে ওর পরিবারের ক্ষতি করে দেবে। হ্যাঁ, ওদের ভয়তেই আমি আমার পরিবারকে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে আমার মাসির বাড়ি সোনারপুরে রেখে আসি। রাঘব আমার গ্রামের বাড়ি চিনলেও মাসির বাড়ি চিনত না, কিন্তু শুভমের কথা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ওরা বোধহয় আমার মাসির বাড়ির ঠিকানাটাও জেনে ফেলেছে। কিন্তু তুই আগে থেকেই কেন ভয় পেয়েছিলিস? আসলে আমি ওদের অনেক গোপন তথ্য জেনে ফেলেছিলাম, তাই ওরা আমাকে হুমকি দিয়েছিল যদি কখনো মুখ খুলি তাহলে আমার পরিবারের সবাইকে ওরা মেরে ফেলবে। সেই জন্যই আমি বাবা, মা, বোনকে মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। কি তথ্য জানতে পেরেছিলিস? আমি প্রতি শনিবার করে বাড়ি যেতাম। একদিন রেস্টুরেন্টের কাজ সামলে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যাওয়ায় আমি আর বাড়ি না গিয়ে ফ্ল্যাটেই ফিরে আসি। একটা ডুপ্লিকেট চাবি আমার কাছে সবসময় থাকতো। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি রাঘব কয়েকজন লোকের সঙ্গে খুব তর্ক করছে। লোকগুলো ওকে রীতিমতো শাসাচ্ছিল। পুরো ব্যাপারটা দেখে আমি খুব ঘাবড়ে যাই। ওরাও আমাকে ওখানে দেখে অবাক হয়ে যায়। লোকগুলো তৎক্ষণাৎ ফ্ল্যাট থেকে চলে যায়। ওরা বেরিয়ে যেতেই আমি রাঘবকে জিজ্ঞাসা করি ওরা কারা, কিন্তু ও আমাকে এড়িয়ে যেতে থাকে। আমি অনেক জোরাজোরি করতে রাঘব আমাকে বলে ও একটা বাজে চক্রে ফেঁসে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করি কিসের চক্র? ও বলে ড্রাগের চক্র। আমি ওর কাছে পুরো ঘটনাটা জানতে চাই। ও আমাকে বলেছিল বেশি টাকা রোজগারের লোভে এই পথে চলে এসেছে। এরা নাকি অনেক বড় চক্র। এরা সেই সব মেয়েদের টার্গেট করে যারা অনাথ বা নিজেদের বলতে কেউ নেই। এরা প্রথমে বিনা পয়সায় ড্রাগ দেয়, তারপর যখন মারাত্মক নেশায় পরিণত হয় তখন এরা মোটা অঙ্কের টাকা চায়, আর টাকা দিতে না পারলে এরা ওইসব ছেলে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন কলেজে ড্রাগের ডিস্ট্রিবিউট করায়। ওদের এই চক্রে নাকি এরকম অনেক ছেলেমেয়েরা জড়িয়ে পড়েছে। আর কি বলেছিল তোকে রাঘব? ওরা এইসব ছেলে মেয়েদের খবর পায় কোথা থেকে, কিছু বলেছিল? হ্যাঁ, শুভম একটা স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করত। ওরা বিভিন্ন কলেজে রক্তদান শিবিরের আয়োজন করত।
ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা রক্ত দিত তাদের তালিকা রাঘব কোনোভাবে জোগাড় করত। তারপর তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে ওরা জানতো কার আত্মীয় স্বজন নেই, কে অনাথ। তারপর কি করতো? তারপর তাদের সঙ্গে বন্ধুত্ব করে কোনোভাবে ড্রাগের নেশা ধরাতো। আর নেশা একবার হলে নেশাদ্রব্যও চাই। এর জন্য চাই টাকা, আর টাকা না থাকলে ওদের কথা মতো কাজ করতে হবে। হ্যাঁ, ওই ড্রাগের প্রচুর দাম। ওরা ওদের মতো কাজ করত, তার বিনিময়ে ওদেরকে নেশা করার জন্য ড্রাগ দিত। তবে ওই ড্রাগ কেউ যদি বেশি মাত্রায় নিত তাহলে মৃত্যু অবধারিত ছিল। বিক্রম এবার প্রশ্ন করে, রাঘব নেশা করত? না স্যার, ওর কাজ ছিল শুধু ছাত্রছাত্রীদের নামের তালিকা জোগাড় করা। ও এটার জন্যই অনেক টাকা পেত। আর ড্রাগ আসতো কোথায়, কিভাবে আসতো তা জানি না। তবে রাঘবকে আমি অনেকবার অ্যালাপাইন রেস্টুরেন্টের পুরনো শাখায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখেছি। আমি যখন ওখানে কাজ করতাম তখন দেখতাম বিভিন্ন ছেলেমেয়েদের সঙ্গে রাঘব ওখানে বসে কী সব যেন কথাবার্তা বলতো। মাঝে মাঝে দুজন লোক আসতো মাঝারি ধরনের বাক্স হাতে নিয়ে, তাদের সাথেও কথা বলতো। তবে 2-3 মিনিটের বেশি নয়। ওই লোকগুলোকে আমি আমাদের ফ্ল্যাটেও দেখেছিলাম। আর কি জানিস চটপট বলে ফেল। আর আমি সত্যিই কিছু জানি না। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এটা দেখতে যতটা সাধারণ কেস লাগছে আসলে ততটা নয়। এর পেছনে ড্রাগ মাফিয়াও আছে। কিন্তু কলকাতায় এরকম একটা চক্র সক্রিয়, অথচ পুলিশ ঘুণাক্ষরে টেরও পায়নি। ওকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অরুণবাবু বলেন, বিক্রম, তুমি এক্ষুনি আমার কেবিনে এসো, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে। আর অজিত, তুমি কুণালের বয়ানটা রেকর্ড করেছো তো? অজিত ঘাড় নেড়ে সায় দিলে অরুণবাবু আবার বলেন, এখনো পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য তুমি আর অনল মিলে তৈরি করে ফেলো। কালকে ওকে কোর্টে তোলা হবে, সমস্ত তথ্য কোর্টে জমা দিতে হবে। তোমরা দুজনেই কালকে ওর সাথে কোর্টে চলে যাবে। ওরা দুজনেই ইন্টারোগেশন রুম থেকে চলে গেলে অরুণবাবু কুণালকে বলেন, কুণাল, তুমি খুন করনি এটা যেমন ঠিক, তেমন পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছো এটাও ঠিক। তুমি যদি অনেক আগেই সবটা বলে দিতে তাহলে হয়তো রাঘব, শুভম এদেরকে আমরা বাঁচাতে পারতাম। আরও অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যেত। সবকিছু লুকাতে গিয়ে নিজের অজান্তে তুমিও এই অপরাধের সমান অংশীদার হয়ে গেছো। শাস্তি তো তোমার হবেই। তবে শেষ মুহূর্তে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য তোমার শাস্তি কিছুটা কম করার চেষ্টা করব আমরা। কথাটা শুনে কুণাল মাথা নিচু করে 2 হাতে মুখ ঢেকে বসে থাকে। অরুণবাবু নিজের কেবিনের দিকে চলে যান। বিক্রম যেতে যেতে কুণালকে বলে, তুমি যতদিন না ছাড়া পাবে ততদিন তোমার পরিবারের দায়িত্ব আমার। তুমি কিচ্ছু চিন্তা করো না। কথাটা শুনে কুণাল ওর দিকে নীরবে চেয়ে থাকে। বিক্রম ওখান থেকে চলে যায়। অরুণবাবু নিজের কেবিনে পায়চারি করছিলেন। বিক্রম এলে ওকে বসতে বলে নিজেও চেয়ারে বসে কথা শুরু করলেন। বিক্রম, আমি তো এই বিষয়ে ভেবে অবাক হয়ে যাচ্ছি। একটা ড্রাগের চক্র এইভাবে সক্রিয় কাজকর্ম করছে, অথচ আমরা কিছুই করছি না। কিচ্ছু না। আমাদের নাকের ডগা দিয়ে অপরাধ ঘটে যাচ্ছে আর আমরা টেরই পাচ্ছি না। হ্যাঁ, এই খবরটা মিডিয়ায় হুড়োহুড়ি হলে আমাদের মান সম্মান আর কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। তুমি হঠাৎ চুপ করে গেলে কেন? কি 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 ভাবছো বলো তো তুমি? ঠিক বিক্রম কোনো রকম ভনিতা না করেই বলল, স্যার, আপনি কালকে কুণালের কোর্টে যাওয়া যেভাবেই হোক আটকান, তাহলে মিডিয়া কোনো খবর পাবে না। কিন্তু সেটা কি করে হবে? আমি কালকেই দার্জিলিংয়ে যেতে চাই। আমার মন বলছে সব রহস্যের সমাধান ওখানেই আছে। আমাকে আর 2 দিন সময় দিন, আমি এর সমাধান করেই ফিরব। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি। আমি যদি অসফল হই তাহলে আপনি যা বলবেন সেটাই হবে, কিন্তু তার আগে আমাকে শেষ চেষ্টাটা অন্তত করতে দিন। সে ঠিক আছে, কিন্তু তোমার এটা কেন হঠাৎ মনে হলো সেটা তো বলো। ট্যাটু স্যার, ওটাই এই কেসের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু এতটা সাধারণ যে আমরা সবাই অবহেলা করেছি। বিক্রমের কথার মাথা মুন্ডু অরুণবাবু কিছুই বুঝতে পারছেন না। কিসের ট্যাটু? স্যার, আর সময় নষ্ট করলে হবে না। আপনাকে শুধু 2টো কাজ করতে হবে। কি কাজ?
প্রথমটা হলো, কালকে প্রেস কনফারেন্স করে সবাইকে এটা বলতে হবে রাঘবের খুনের কেসে কুণাল আসল অপরাধী। কিন্তু কেন? এরকম বললে কি হবে? আসল অপরাধী জানবে সে বেঁচে গেল, এরপর সে নিশ্চিন্তে আবার কাজ করবে, আর তখনই আমরা হাতে নাতে ধরবো তাকে। তার মানে তুমি জানো আসল অপরাধী কি? আমি এক্ষুনি নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ আমার কাছে সঠিক সাক্ষ্য প্রমাণ নেই। তবে আমার অনুমান উনি এই বিষয়ের সঙ্গে জড়িত, আর মিডিয়ায় খবরটা দেখে উনি কিছু না কিছু ভুল পদক্ষেপ নেবেনই। সেটাই হবে মোক্ষম সময় পাখি খাঁচায় ধরার। আর দ্বিতীয়টা? আমি কোথায় যাচ্ছি এই খবরটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না, আমাদের ডিপার্টমেন্টেরও কেউ নয়। ঠিক আছে, তোমার উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে বিক্রম। তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে। ওনাদের কথা শেষ হয়ে গেলে বিক্রম ওখান থেকে বেরিয়ে যায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে।